এই শেষ অংশটা দিয়ে আমি শুরু করব, কিন্তু তার আগে বলি যে ভুতুড়ে ভোটার এবং ফৌজদারি মামলা এ নিয়ে আলাদা অনুষ্ঠান করব, হয়তো শিগগিরই সেই অনুষ্ঠান করতে হবে। দেখুন, নজরুলদা শুরু করলেন একটা ইন্টারেস্টিং জায়গা থেকে, যে এই বিল যদি আইন হয় তাহলে যেটা সংবিধান সম্মত এবং আইনসম্মত হয়ে যাবে সেটা হচ্ছে 29 দিন হাজতে বসে একেবারে সাংবিধানিক অধিকার কেউ কেউ পেয়ে যাবেন অফিস চালানোর, রাজ্য চালানোর বা দেশ চালানোর। খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি শেষ থেকে আগে শুরু করব, সেটা হচ্ছে একটা কথা সোজা বলে নেওয়া যাক। সেটা হচ্ছে দুর্নীতি যে আমাদের এই সমাজে এই হালে কিংবা এই 2011-র পরে চুপচাপ ঢুকে পড়েছে, ব্যাপারটা কিন্তু আদপেই তা নয়। দুর্নীতির ইতিহাস দীর্ঘ এ দেশে এবং এ রাজ্যে। কিন্তু দুর্ভাগ্যজনক তফাৎটা যেটা হয়েছে আগের সঙ্গে এখনকার, সেটা হলো একদিকে দুর্নীতি করার লজ্জাটা উধাও হয়ে গেছে, আর অন্যদিকে মানুষেরও দুর্নীতি দেখতে 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 গা সওয়া হয়ে গেছে। দুর্নীতির তদন্ত থেকে দ্বিতীয়বার পালাতে গিয়ে জীবনকৃষ্ণ ওই এপাং ওপাং ঝপাং বলে যখন কাদায় ঝাঁপ দিচ্ছেন, হয়তো দিচ্ছেন, ইডি তাই দাবি করছে, তখন কিন্তু তিনি বিন্দুমাত্র লজ্জিত হচ্ছেন না, ছবি তুলছেন। বরং তার জন্মদাতা, তার বাবা নিজে লজ্জিত হয়ে বলছেন যে জীবনকৃষ্ণের গ্রেফতার হওয়াই দরকার, ও যা সম্পত্তি করেছে। নিজের জন্মদাতা বাবা, ভাবুন। 1925 সালের 13ই সেপ্টেম্বর মহাত্মা গান্ধী তার নবজীবন পত্রিকায় লিখছেন, কোট আনকোট যাব, অপরাধ কখনো ঢাকঢোল পিটিয়ে আসে না, বিষাক্ত জীবাণুর মতো তারা চুপি চুপি প্রবেশ করে, আমাদের অজান্তেই দুর্নীতি ঢুকে পড়ে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা উচিত। আজ থেকে ঠিক 100 বছর আগে গান্ধীজি যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে বলেছিলেন, আমরা ভারতবাসীরা সেই দুর্নীতি নিয়ে এতটাই সতর্ক থেকেছি যে আমাদের দেশে কখনো ব্যাপম, কখনো চাল, কখনো খনি, কখনো জমি, কখনো প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি নীরবে আমরা সহ্য করে গেছি। আবার আমাদের রাজ্যে কখনো সারদা, কখনো নারদ, কখনো রোজভ্যালি, কখনো গরু, কয়লা, রেশন, কখনো আবার নিয়োগ দুর্নীতি নীরব সাক্ষী থেকেছি আমরা। কিন্তু তার থেকেও দুর্ভাগ্যের যেটা, সেটা হলো দুর্নীতি আমাদের গা সওয়া হয়ে গেছে। ভাবটা এরকম, দুর্নীতি একটু আধটু তো হবেই, এটাই মারাত্মক এবং এটাই সার্বিক পচনের লক্ষণ। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূলের প্রবীণ নেতা সমীর চক্রবর্তী। আচ্ছা, কোন বেলে থেমে যাব? দ্বিতীয়। আগের বার তুমি ষষ্ঠতেও থামুনি। না, ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক এবং অরাজনৈতিক, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের এই সম্প্রচারের মধ্যে দিয়ে যে হাজার হাজার লাখো মানুষ আজকের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আসলে আমি 6 নম্বর বক্তা, পয়েন্ট যা সে তো কভার হয়ে গেছে, আর একই কথার পুনরাবৃত্তি। আসলে আমিও মাঝে মধ্যে একটু প্রায় ঝিমিয়ে পড়ছিলাম, মনে হচ্ছিল কোর্ট রুমে বসে আছি, এত আইনের কচকচানি। যাই হোক, মূল কথায় আসি। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন 130তম। 1950 সালে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা হলো। এইবারের এই সংশোধনটা যদি ধরা যায় 130তম সংশোধন হচ্ছে। এই সংশোধন নিয়ে আপত্তি আছে, কেন আমি সে ব্যাখ্যায় আসব। দেখুন, জিনিসটা শুনতে খুব ভালো, পরিচ্ছন্ন ভাবমূর্তি, ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা, খুব ভালো ভালো শব্দ, শুনতে খুব ভালো, কিন্তু আদপে কি তাই? আমি শুরুটা করব, এই যেদিন বিলটি পাশ হলো, তারপরে বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটি স্টেটমেন্ট করলেন। তিনি বললেন সুপার এমার্জেন্সি, সুপার এমার্জেন্সি। আমরা বহুদিন ধরে একটা কথা বলছি, এবিপি আনন্দও বহুবার বলেছি, অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এটা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু এগিয়ে বলছেন সুপার এমার্জেন্সি এই বিলটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? এই বিলকে আমরা সমর্থন করব, শুধু 2টা লাইন যোগ করুন, যে
30 দিন জেলেরও দরকার নেই, 15 দিন জেলে থাকলেই হবে। কিন্তু সেই মানুষটা যদি সম্পূর্ণ নিরপরাধ হিসেবে ঘোষিত হয়, তাহলে যে অফিসাররা তদন্ত করে তাকে সাজাটা দিলেন তাদের দ্বিগুণ সাজা দিতে হবে। করে দিন অ্যামেন্ডমেন্ট, তৃণমূল তো সমর্থন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা, প্রকাশ্যে বলেছেন, ঠিকই বলছেন। আসলে তদন্তটা করছে কারা, মানে করাবে কাদের দিয়ে? মেনলি ইডি আর সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই, দুটোই কেন্দ্রীয় সরকারি সংস্থা। কিরম চমকপ্রদ কথা, প্রধানমন্ত্রীর নামও তার মধ্যে আছে। আরে তাও তো আপনার তো ডাইরেক্ট চাকর, ওদের ক্ষমতা আছে নাকি আপনার বাড়িতে গিয়ে আপনার ফাইল নিয়ে আপনাকে সার্চ করবে বা আপনার বিরুদ্ধে কোর্টে নিয়ে যাবে? ক্ষমতা আছে নাকি? সুতরাং ওটা তো প্রয়োগ হবে বিরোধীদের জন্যে সারা ভারতবর্ষে। আচ্ছা বলুন সুমনবাবু একটা কথা, যে ভারতবর্ষে এই নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2014 সাল থেকে আজ পর্যন্ত, আমি একটা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, এই সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স 5,892টি মামলা দায়ের করেছে। তার মধ্যে 95% বিজেপি বিরোধী দল বিরুদ্ধে। কটা মামলা সাজা হয়েছে? 8টি, 8 আউট অফ 5,892। সাকসেস রেট সিবিআই এন্ড ইডি। জবাবটা চাইব কি? প্রশ্নের উত্তর দেবেন? কেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে বারে বারে বলতে হয় সিবিআই এবং ইডি সম্বন্ধে? যেহেতু খাঁচার তোতা পাখি, বলেছেন না বলেননি আমার বক্তব্য নয়। গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, কেউ একজন সিবিআই চেয়েছিলেন, বলেছিলেন ওটা, উনি কি উত্তরে বললেন, ওটা গ্যালারি শো, দেবো না, রাজ্য পুলিশকে দেবো। গতকালকে তীর্থঙ্কর ঘোষ, জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট। পরিহাসের বিষয়। তাহলে যখন দেখবেন যে এই যে সিবিআই আর ইডি আসে, পাড়ার মানুষরাও প্রশ্ন করে নির্বাচন আসছে নাকি? হঠাৎ সিবিআই আর ইডি। 2016 সালের বিধানসভা নির্বাচন, তার আগে সিবিআই ইডি ঘোরাঘুরি করলো। 2019 সালের লোকসভা নির্বাচন, তার আগে সিবিআই ইডি ঘুরছে। 2021 সালের বিধানসভার নির্বাচন, তার আগে সিবিআই ইডি ঘুরছে। 2024 সালের লোকসভা নির্বাচন, তার আগে সিবিআই ইডি ঘুরছে। আবার সবাই ঘুমিয়ে পড়ে। আবার যখন পরের নির্বাচন, নরেন্দ্র মোদী সাহেব এলেন এই 22 তারিখে, দমদমে সভা করে গেলেন, তার 3-4 দিনের মধ্যে আবার অ্যাক্টিভ হয়ে গেল। সুমনবাবু, এটা কিন্তু শেষ নয়, চলবে মার্চ মাস পর্যন্ত। লিখে রাখুন, মার্চ বা এপ্রিল। এ শুধু পশ্চিমবাংলা নয়, এরপর বিহারে হবে, সেটা চলবে অক্টোবর পর্যন্ত। টাইম লাইনও দিয়ে দিচ্ছি, কেন ওখানে নভেম্বরে ভোট। এটা শুরু হবে বিরোধী দলের ওপরে। ওখানে লালু প্রসাদ যাদব, তার ছেলে, তারা আক্রান্ত হবেন। লিখে রাখুন, কংগ্রেস যারা করেন তারা আক্রান্ত হবেন। বাংলায় হবে, যারা তৃণমূল কংগ্রেস করবেন তারা আক্রান্ত হবেন সিবিআই ইডির দ্বারা। চলে যান আপনি আসামে, ভোট সিবিআই যাবে না, ওখানে হেমন্ত বিশ্ব শর্মা ওয়াশিং মেশিন বসে আছেন, ও তো বিজেপির মুখ্যমন্ত্রী, ওখানে যাবে কেন? শুরু হবে তামিলনাড়ুতে, সেখানে ডিএমকে সরকার, স্টালিন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে হবে। শুরু হবে কেরালায়, সেখানে সিপিএমের সরকার, সেখানে হবে পিনরাই বিজয়ন। এগুলো তো হবে। তার কারণ সিবিআই ইডি দিয়ে ভারতবর্ষটাকে দখলে রাখতে চাইছেন, বিরোধীদের নিশ্চিহ্ন করতে চাইছেন নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি। আমি প্রধানত বলবো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ওই যে বলছেন না ওয়ান নেশন ওয়ান ভোট, এর মানেও আছে কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান পার্টি। শুধু বিজেপি থাকবে, ভারতবর্ষে বিরোধী দল বলে কিছু থাকবে না। উত্তর কোরিয়া করে দেবে ভারতবর্ষকে। চেষ্টাটা সেই দিকেই।
ঠিক এই সময় কেন নিয়ে এলেন এই বিল? সময়টা লক্ষ্য করবেন, 21 তারিখে লোকসভা শেষ হচ্ছে, 20 তারিখে বিলটা নিয়ে এলো। সুমনবাবু, লোকসভায় একটা আইন আছে, কেন কোনো বক্তা এটা বললেন না আমি জানি না, যে কোনো বিল আসতে গেলে তার 24 ঘন্টা আগে সমস্ত মেম্বারদের মধ্যে বিলটাকে সার্কুলেট করতে হয়। করলেন না, তাহলে বিলটা প্লেস করবেন কি করে? তখন লোকসভার যিনি সেক্রেটারি জেনারেল, তার অনুমতি নিয়ে এটা করতে হয়। অমিত শাহর হিম্মত হলো না তার নিজের আসনে বসার, 4টে রো পেছনে চলে গেলেন, 20 জন না 30 জন মার্শাল তাকে ঘিরে রাখলো। উনি জানতেন কিন্তু এই জিনিসটা ঘটবে, তড়িঘড়ি বিলটা পাশ করে ওখানে পেশ করে দিলেন। কারণটা কি? পাশ হোক না হোক পরের কথা, ওরাও জানে 362 জন এমপির দরকার গোটা এই বিলটাকে পাস করাতে গেলে। গোটা এনডিএতে বিজেপির আছে 240টা, আর বাদবাকি আছে 52টা, 292 জন এমপি আছে গোটা এনডিএতে। দরকার 362, পাস হবে না, ওরাও জানে। কিন্তু একটা থ্রেট রেখে দিয়ে গেলেন। কিসের থ্রেট? শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, তার সঙ্গেও আছে ওনার সহযোগী যে দলগুলো রয়েছে, যাদের উপর নির্ভর করে উনি ভারতবর্ষের শাসন ব্যবস্থা চালাচ্ছেন। দেখতে পাবেন, হ্যাঁ আমি খোলাখুলি বলছি, চন্দ্রবাবু নাইডু। কারণটা কি? উপরাষ্ট্রপতির নির্বাচন। সুমনবাবু, আমার একটা প্রশ্ন আছে, আমি একটা বিজ্ঞাপন দিতে চাই আপনার চ্যানেলে, দয়া করে একটু চালাবেন। বিজ্ঞাপনটা হচ্ছে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। ভারতবর্ষের প্রথম নাগরিক কে? ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক, সেকেন্ড সিটিজেন অফ দ্য কান্ট্রি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উপরাষ্ট্রপতি। সুমনবাবু, আমরা অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন। 21শে জুলাই থেকে উপরাষ্ট্রপতি কোথায়? প্রাক্তন জগদীপ ধনখড়। দয়া করে নরেন্দ্র মোদী, অমিত শাহ জবাবটা দেবেন দেশের মানুষের কাছে। উত্তরটা তো চাইছে। তিনি কি গৃহবন্দী? কোথায় রেখেছেন তাকে? দেশের মানুষের কাছে উত্তর দিতে বাধ্য। নৈতিকতার পাঠ শেখাচ্ছিলেন না? আমি শুধু ওই বিজেপির প্রতিনিধিকে বলছি, কৌস্তব বাগচি, যে আপনি তো অনেক কথা বললেন, একটা জিনিস, কাঁচের ঘরে বসে থেকে অন্য লোকের ঘরে ইঁট ছুঁড়বেন না, পাল্টা পাটকেলটা খেতে হতে পারে। আচ্ছা, এই যুক্তিতক্ক অনুষ্ঠানই না আপনি একবার বলে গিয়ে, এক মিনিট, আপনার বলার সময় আমি কোনো প্রতিবাদ করিনি, ওপেন ফোরামে উত্তর দেবেন, আমি মেনে নেবো আপনার কথা। যে সেটা হচ্ছে, আপনি না এই যুক্তিতক্কতে, তখন বোধহয় আপনি কংগ্রেস করতেন, এসে বলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী চোর, তাকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আজকে কি আপনি একই অভিমত পোষণ করছেন? আমার প্রশ্নটা রইল। আপনি কুণালবাবুর সম্বন্ধে বললেন, তো কুণালবাবু কিন্তু স্ট্যান্ড পরিবর্তন করেননি, উনি তৃণমূল কংগ্রেসেই আছেন, বিজেপিতে যাননি। আপনি কি চাইছেন? আপনার স্ট্যান্ডটা কি? শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি কি চাইছেন কি চাইছেন না বলুন। তার কারণ, বিজেপিতে গেলে অনেকগুলো সুবিধা আছে, সেটা আপনি জানেন। এই যে নৈতিকতার পাঠ শেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের জনসভা থেকে, এত ভালো বিল এনেছি ভ্রষ্টাচার বিরোধী। তো নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি তো মহারাষ্ট্রে গিয়ে বলেছিলেন না, অজিত পাওয়ার, তখন তো শারদ পাওয়ারের দলে, শারদ পাওয়ারের ভাইপো, এনসিপি পার্টিতে 70,000 কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত, 70,000 crores। কি বলেছিলেন প্রধানমন্ত্রী? চাক্কি পিসিং, চাক্কি পিসিং, চাক্কি পিসিং, মনে পড়ছে? আর যেই বিজেপিতে যোগ দিলেন, একেবারে সরাসরি উপমুখ্যমন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার। চাক্কি পিসিং কোথায় গেল মোদী সাহেব? আপনার নৈতিকতার পাঠ শেখাচ্ছেন কোথায়? প্রশ্ন করবে না দেশের মানুষ? জানতে চাইবে না? ভাষণ হচ্ছে। যখন কংগ্রেসে ছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, 2013 সাল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই সারদা মামলায়। নজরুলবাবু এত কথা বললেন, এটা ভুলে গেলেন? সারদা নিয়ে বই লিখেছেন, আছে কি ওই বইতে?
উত্তরটা দেবেন ওপেন ফোরামে উত্তরটা দেবেন। সেই হেমন্ত বিশ্ব শর্মা যার জেলে থাকার কথা, যেই বিজেপিতে গেলেন, আজকে মুখ্যমন্ত্রী বিজেপির, আসামে কোনো উত্তর আছে? সেই জন্যই তো প্রশ্ন, দ্বিতীয় বেল হয়ে গেল কি? সর্বনাশ করেছে। যাই হোক, আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করে আনছি। এই বিলটাকে দেখানো হচ্ছে ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক, এবং বিজেপির সহযোগী দল, সে চন্দ্রবাবু নাইডুই হোক, সে নীতিশ কুমারই হোক, যার ওপর নির্ভর করে সরকার বাঁচিয়ে রেখেছেন। আর একটা কথা ব্রিগেডিয়ার সাহেব আপনি আমাকে বললেন, মানে আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন, ঠিকই বলেছেন যে মুখ্যমন্ত্রী একজন তো পদত্যাগ করতেই পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করাতে বিপদ আছে। বিহারে একটা ঘটনা আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। জিতিন রাম মাঝি, আবার বলছি নামটা, জিতিন রাম মাঝি এক মুখ্যমন্ত্রী পদত্যাগের পর ক্ষমতায় বসেছিলেন, গদি ছাড়েননি। আপনাকে শুধু উত্তরটা আমি দিয়ে গেলাম, একটু মনে রাখবেন নামটা, জিতিন রাম মাঝি। ওই দেখুন, নৈতিকতার পাঠ যার নেই, সে কিন্তু বিজেপির সঙ্গেই আছে আজও। আর শেষ করবে একটি কথা বলে, এত নৈতিকতার পাঠ শেখাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সাধু প্রধানমন্ত্রী। আচ্ছা, অটল বিহারী বাজপেয়ী কাকে রাজধর্মের পাঠ শিখিয়েছিলেন? প্রশ্ন ছুঁড়ে দিয়ে গেলাম আমার পরবর্তী বিজেপির বক্তা তরুণজ্যোতি তেওয়ারির কাছে। অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী, গোধরা কাণ্ডের পরে 2002 সালে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের নরেন্দ্র দামোদর মোদী। রাজধর্মের পাঠটা কে কাকে শিখিয়েছিলেন? অটল বিহারী ভুল করেছিলেন না নরেন্দ্র মোদী ভুল করেছিলেন? বাংলার মানুষকে এবিপি আনন্দের মধ্যে দিয়ে উত্তরটা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সমিতদা। সমিতদা বাড়তি সময় নিয়েছেন, যার ফলে আমি আবদার করছি আমার একটু বাড়তি সময় দেওয়ার। এক হচ্ছে, যেটা আপনারা অনেকে SMS করছেন, কৌতূহলে বুঝতে পারেননি, প্রত্যেক অনুষ্ঠানে নজরুল ইসলাম এসে বলেন যে একজন MLA আছেন যার ঘোষিত সম্পত্তি 40 কোটি। আজকে সমিতদা এখানে বসে আছেন, যেটা যখন এটা হচ্ছিল লাইভে আপনারা দেখছিলেন, সমিতদা বলছেন আমি তো আমি একদম 2016 সালে 40 কোটি, কোনো অসুবিধা নেই। একদম, এবং ভারতবর্ষের মাটিতে ব্যবসা করে কেউ অর্থ উপার্জন করতে পারে, তার ভেতরে বিন্দুমাত্র বেআইনি কিছু নয়, আপত্তিরও কোনো কারণ থাকতে পারে না। এহেন সমীর চক্রবর্তী যদি বলেন যে এবিপি আনন্দে বিজ্ঞাপন দেবেন, আমারও আপত্তির কারণ থাকতে পারে না। তো উনি নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা দিতে চান, একদম। জগদীপ ধনকার, দেখুন আমার সাংবাদিক হিসেবেও কৌতূহল আছে, সমিতদা বিজ্ঞাপন দিন বা না দিন, সেটা হচ্ছে সত্যি জগদীপ ধনকার এখন কোথায়, এই মুহূর্তে কোথায়, কেন তিনি পদত্যাগ করছেন, এটা তো খুব স্বাভাবিক কৌতূহল। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা অন্য জায়গায়, যে জগদীপ ধনকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আদায় কাঁচকলায় বললে কম বলা হয়। পদ্মপাল শব্দটার উদ্ভাবন, চমৎকার উদ্ভাবন হয়েছিল একেবারে জগদীপ ধনকারকে মাথায় রেখে। তার জন্য তৃণমূল কংগ্রেস সত্যি কতটা এই মুহূর্তে উদ্বিগ্ন আমার দেখে খুব ভালো লাগলো। নিঃসন্দেহে লালু প্রসাদ যাদবের কথা সমিতদা বললেন, আমি শুধু লালু প্রসাদ যাদব যেদিন কনভিক্টেড হয়েছিলেন 2013 সালের অনেকগুলো মামলা ছিল, 30শে সেপ্টেম্বর, সেই এখন যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে লালু এবং লালু পুত্রের অত্যন্ত ভালো সম্পর্ক, টাইমলাইন ধরে ধরে বলছিলেন, তার জবাব নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি দেবেন। কিন্তু লালু প্রসাদ যাদব যেদিন দোষী সাব্যস্ত হলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জনসভা ছিল। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দ্রুত একবার দেখাবো, যে লোভ করা কত খারাপ, এইটা তিনি দলকে বলেন, দলের নেতাদের বোঝান। সুতরাং লালু প্রসাদ যাদবের এই দোষী সাব্যস্ত নিয়ে তৃণমূল কি অবস্থান পাল্টেছে, এই প্রশ্ন আমার থাকবে। কিন্তু আপনারা কৌতূহল নিরসনের জন্য আপনাদের আমি দ্রুত একটু বক্তব্যটা শোনাই সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমি শুনেছি লালুজি জেল হয়ে গেছে, সিবিআই কোর্টে কনভিক্টেড হয়েছে। আমি সবাইকে কথাই বলি, শুনুন, একদিনের জন্য লোভ করতে নেই, তার কারণ কালকের দিনটা তাহলে ভালো হবে না। আমরা সাধারণ মানুষ দুটো ভাত মাছ, দুটো ভাত ডাল মোটা কাপড়ে খেয়ে থাকলে মনে রাখবেন, যেটুকু প্রয়োজন, অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আরে আজ আছে কাল নেই, কে খাবে, কার জন্য রেখে যাবে, কার জন্য রাখার তো কোনো শেষ নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদিনের জন্য লোভ করতে নিন, এবং সেই শিক্ষা তিনি তার দলকে দিচ্ছেন। বলে রাখা প্রয়োজন, লালু প্রসাদ যাদবকে কিন্তু গ্রেফতার করেছিল এজেন্সি, এবং সেই এজেন্সির নাম হচ্ছে সিবিআই।
সমীরদা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ধরুন তর্কের প্রয়োজনে, তর্কের খাতিরে ধরে নিই যে কুণালদা আলটিমেটলি সমস্ত মামলায় নির্দোষ প্রমাণিত হলেন, তাহলে বিধাননগর কমিশনারেটে যে অফিসাররা কুণালদাকে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে শাস্তি হবে তো? যারা কোনো লাইন মেনে এই কাজ করেছিল তাদের বিরুদ্ধে শাস্তি হোক। আপনি আচরি ধর্ম পরের শিখাও। দেখুন, তৃণমূল এজেন্সির তদন্ত নিয়ে যা বলছে তাতে কিন্তু একটা স্পষ্ট যুক্তি আছে, মানতেই হবে যে ভারতীয় বিচার ব্যবস্থা যে জুরিসপ্রুডেন্স বা দর্শনের ওপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। পক্সো, ইউএপিএ, এনডিপিএস অ্যাক্ট, এইরকম হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম ছাড়া বিচারের এটা হচ্ছে সাধারণ নীতি। কিন্তু মুশকিল হলো রাজনৈতিক দলগুলো সুবিধে মতো এই মহান দর্শনের কথা মনে করিয়ে দেয়, আবার সুবিধে মতো বেমালুম ভুলে যায়। ধরুন 2001 সালের 13ই মার্চ প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলল tehelka.com বলে একটা ওয়েবসাইট। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ এবং তার দল সমতা পার্টির নেত্রী জয়া জেটলির বিরুদ্ধে একেবারে পরিষ্কার অভিযোগ উঠল। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন বিচার বিভাগের কোনো রায়, এমনকি প্রাথমিক তদন্তটুকু হওয়ার অপেক্ষা করেননি। শটান রেলমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দিয়ে দিল্লি ছেড়ে কলকাতায় চলে আসেন। আচ্ছা, বিচার বিভাগের দর্শন মানলে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই নীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো সেদিন ধৈর্য ধরে বিচারের রায়ের অপেক্ষা করা উচিত ছিল। আবার সেক্ষেত্রে এই প্রশ্ন উঠবে যে এই নীতি মেনে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতারের 6 দিন পর দল এবং মন্ত্রিত্ব থেকে সাসপেন্ড করেও তো তৃণমূল কংগ্রেস তাহলে এই যুক্তি অনুযায়ী ভুল করেছে, সেক্ষেত্রে অপেক্ষা করার প্রয়োজন ছিল। আবার যদি ধরি জর্জ ফার্নান্ডেজ কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া তৃণমূলের এই পদক্ষেপগুলো সব সঠিক, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে কেন মাসের পর মাস মন্ত্রীপদে রেখে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন উঠবে। সুতরাং আবার বলছি, বিচার বিভাগের এই মহান দর্শন রাজনৈতিক দলগুলো প্রত্যেকে নিজেদের সুবিধে মতো ব্যবহার করে, কখনো মাথায় তুলে রাখে, কখনো আবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, এটাই বাস্তব। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। সকলকে শুভ সন্ধ্যা। এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং কয়েকজনকে শুভনন্দন। একটা কথা মোটামুটি একই সুরে সুমনদা বললেন, কুণালদা তো নিজেই বলেছেন একদম প্রথমে, বুয়াদাও বলে গেলেন যে কুণাল ঘোষ তার স্ট্যান্ড পরিবর্তন করেননি। 17 কি 18 পর থেকে কুণাল ঘোষকে আমি কোনোদিন বলতে শুনিনি যে সারদার মেন বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস। আমি বলতে শুনিনি যে যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। আমি এটাও বলতে শুনিনি যে মুখ্যমন্ত্রী আর আমাকে একসাথে বসিয়ে জেরা করা হোক। স্ট্যান্ডটা কিভাবে পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন। কুণালদা বললেন, বুয়াদাও বললেন, রিপিট করলেন। আমি বলেছিলাম আইনি, মানে কোর্টের মধ্যে স্ট্যান্ড, একদম বাইরের নয়। কুণালদা এবং বুয়াদা একই সুরে বললেন যে তাদের বর্তমান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন মাঝে মাঝে পালং শাকের ক্যাশ মেমো হয়, সেরকম রিজিওনাল পার্টির জাতীয় মুখ মানে ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও হয়। সেই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, রাজ্যের জেনারেল সেক্রেটারি খুব নিশ্চয়ই কাছের লোক, তাকে গিয়ে ওই বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কুণালদা যাক গিয়ে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ক্লুটা ধরে যে আমাকে যারা জেলে পাঠিয়েছিল তাদের অ্যাটলিস্ট 68 মাস জেল হওয়া উচিত। কুণালদা 34 মাস ছিল যদি ভুল না করি, তারা 68 মাস অ্যাটলিস্ট জেলে থাকা উচিত, চ্যারিটি বিগিনস অ্যাট হোম করা উচিত। বুয়াদা বলছিলেন এক্ষুনি 40 কোটি নিয়ে গল্প হচ্ছিল। দেখুন, বুয়াদাকে আমি চিনি, শ্রদ্ধা করি। বুয়াদা হচ্ছে তৃণমূলের একদম ব্যতিক্রমী একজন নেতা। তৃণমূলে থেকেও ব্যবসা করে টাকা কামিয়েছে এরকম লোক তৃণমূলে মিসফিট। বুয়াদা নিতান্ত ভদ্রলোক, অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু ঠিক তৃণমূল সুলভ নয়, তাই ওনাকেও শুভনন্দন। এবার প্র্যাকটিক্যাল আসপেক্টে আসি, যেটা নিয়ে আজকের আলোচনা। 130তম সংবিধান সংশোধনী, এর অর্থ কি? এর অর্থ 129 বার ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনো গিফট যদি আমরা নিজেদেরকে দিয়ে থাকি, সেটা দিয়েছিলাম 26শে নভেম্বর 1949 সালে। আমাদের কনস্টিটিউশনাল ড্রাফট কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর B.R. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের ড্রাফট কমপ্লিট করেন। এবং ফ্যাক্ট, ল হচ্ছে ডাইনামিক, এভরিডে চেঞ্জ হয়, সংবিধানও চেঞ্জ হবে, টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট আসবে। তার জন্যই সংবিধানে আর্টিকেল 368 রাখা হলো। আর্টিকেল 368 কী বলে? সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট হবে, চেঞ্জ হতে লাগলো, কনস্টিটিউশন অ্যামেন্ড হতে লাগলো। আজকে দেখবেন
কংগ্রেসের একটা 55 বছর বয়সী যুবনেতা আছে, একটা লাল সংবিধানের বই তুলে নাচি নাচি বলে এটা পরিবর্তন করা হচ্ছে। উনি দিন খুলে দেখেননি। প্রথম 2-3টে পেজে দেখা যাবে যে সংবিধান কতবার পরিবর্তন হয়েছে, কার সরকার ছিল না ছিল দেখার জন্য পার্লামেন্টের রেকর্ড দেখতে তো দেখতেই পাবেন, এটা গুগল ঘাটলেও বুঝতে পারবেন। সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংবিধান খতরে মে হ্যাঁ কারা বলে? এই কংগ্রেস বলে। এই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে একটা নাম আমার খুব মনে পড়ছে, সুমনদা নিশ্চয়ই পরে বলবেন নামটা। একটা নাম আছে খুব ইম্পর্টেন্ট নাম, বাংলার প্রত্যেকটা দর্শকের, আমি মনে করি ভারতবর্ষের দর্শকদের জানা উচিত। নামটা হচ্ছে ভানো, VANO। এই ভানোটা কে ছিল? রাশিয়ান স্পাই তার বইয়ে লেখেন, ইট সিমস লাইক এন্টায়ার কান্ট্রি ওয়াজ ফর সেল, অ্যান্ড সেই ভানোকে 2 কোটি টাকা ওই সময় ক্যাশ দেওয়া হয়েছিল। ভারতবর্ষের সংবিধানের অ্যামেন্ডমেন্ট হলো 42nd অ্যামেন্ডমেন্ট, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট। কী হলো? ধরুন আপনার শরীরে 206টা হাড় আছে, হঠাৎ করে বলা হলো 206টা আমার পছন্দ হচ্ছে না, আমি 208টা করে দেবো। সংবিধানের প্রস্তাবনাটাকে পাল্টে ফেলা হলো, 2টো টার্ম ঢুকলো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। চ্যালেঞ্জ হলো কেশবানন্দ ভারতী কেস। এবার সেই কেসের একটু চেঞ্জ করতে হবে, সেই কেসটা প্রভাবিত করতে হবে। ভারতবর্ষের জুডিশিয়াল হিস্ট্রিতে ব্ল্যাকেস্ট ডে বলা হয়। কাকে ব্ল্যাকেস্ট ডে বলা হয়? নাম করতে কোনো অসুবিধা নেই। জাস্টিস KS হেগড়ে, জাস্টিস সেলাত, AN গ্রোভার, এদেরকে সুপারসিড করে একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। নাম জানেন? বাঙালি ভদ্রলোক, জাস্টিস AN রে। জাস্টিস AN রেকে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হয়, জাস্ট টু ইনফ্লুয়েন্স ওয়ান কেস, তখন বোঝা যায় জুডিশিয়ারিকে কীভাবে ক্যাপচার করা হয়েছিল, জুডিশিয়ারিকে কীভাবে টার্গেট করা হয়েছিল, এবং তার পরবর্তী হিসাবটা আমরা জানি। সুতরাং আজকে যারা সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন, তাদের হিস্ট্রিটা, তাদের বাবা মার হিস্ট্রিটা জানা উচিত। বারবার সংবিধান পরিবর্তন করা হয়েছে, ভালোর জন্য না, নিজেদেরকে বাঁচানোর জন্য। কেশবানন্দ ভারতী কেস, বহুল চর্চিত কেস, বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড হয়ে গেল। সেটা সম্পর্কে জাস্টিস কৃষ্ণা আয়ারের বই যদি পড়েন আপনারা জানতে পারবেন যে কতজন কোর্টে সাইন করেছিল, কতজন চেম্বারে সাইন করেছিল। জাস্টিস AN রে মারা যাওয়ার আগে তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছিলেন যে ইন মাই টেনিওর আই হ্যাভ ডান সামথিং যেগুলো আমার করা উচিত ছিল না। সেই সময় জাস্টিস হেগের বোন একটা চিঠি লিখেছেন, বলেছিলেন টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস। কতটা ব্যথা ছিল আপনারা ভাবুন, এরা আজকে সংবিধান নিয়ে কথা বলে। আজকে আলোচনার বিষয় 130তম সংশোধন, রাইট? সুমনদার শোয়ের ট্যাগলাইনটা খুব সুন্দর, 30 দিন গারদবাসে হারাতে হবে গদি, সংশোধনী ঢিলে তোলপাড় রাজনীতির নদী। এজেন্সির ফাঁদে যখন বিধায়ক থেকে মন্ত্রী, বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী। এটাকে একটু চেঞ্জ করলে কেমন হয় সুমনদা? আমি আমার মতো যদি করি, আমি যদি এটাকে এইভাবে বলি, সরকারি কর্মচারীদের প্রেক্ষিতে একদিনে জেল হলেই চলে যায় চাকরি, নিজের দিকে আঙুল উঠলেই তোলপাড় রাজনীতির নদী। আইনের ফাঁসে যখন ধরা পড়ে কর্মচারী, মন্ত্রী কেন বাদ যাবে সেটা না হয় জনতাই বলুক সরাসরি। একজন মন্ত্রী মানে পাবলিক সার্ভেন্ট, যখন নজরুলদা বলছেন উনি বুঝিয়েছেন, আপনার ল কোট করে বলেছেন তিনি পাবলিক সার্ভেন্ট, মানে আমার আপনার চাকর, তাই তো? একজন মন্ত্রী, একজন সরকারি কর্মচারী যখন অ্যারেস্ট হয়, যারা দর্শকরা আছে দেখছেন তারাও জানেন, সামান্যতম সে 48 ঘন্টা জেলে থাকে, তার ডিমড সাসপেনশন হয়। তার যদি ভাগ্য ভালো থাকে তার এগেন্সে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় না, না হলে ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে খাড়া আরেকটা ঝোলে, তার চাকরি টানবাটান অবস্থা হয়। সেই ক্ষেত্রে একজন মন্ত্রী কোন হরিদাস পাল, একজন মন্ত্রী কি স্পেশাল স্ট্যাটাস এনজয় করে? এটা আমার আপনার নেই। আপনার ভোটের ক্ষমতা একটা, একটা মন্ত্রীর ভোটের ক্ষমতা একটা, আলাদা কি? তার কি লেজ আছে? একটা মন্ত্রীর কি লেজ আছে যে বিশাল সুবিধা পাবে, বিশেষ সুবিধা পাবে? এটা হতো না। আমাদের সংবিধানের যারা রচনা করেছিলেন ডক্টর B.R. আম্বেদকর লিডারশিপে, চেয়ারম্যানশিপে, তারা ভেবেছিলেন ভারতবর্ষের রাজনীতিতে নীতিটা বরাবর থাকবে। তারা ভেবেছিলেন রাজনীতি এত নিম্নমানে কোনোদিন যাবেন না। অ্যাকচুয়ালি তখন তো টাইম মেশিন ছিল না, এখনও নেই। এই টাইম মেশিনে চড়ে থাকলে নিশ্চয়ই দেখতেন যে ভারতবর্ষের রাজনীতিতে একজন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আসবেন যার নাম কেজরিওয়াল। তিনি জেলে যাবেন, বারবার তার বেল রিজেক্ট হবে, তারপরও
তিনি পদত্যাগ করবেন না। এটা যদি দেখতেন তাহলে আমাদের সংবিধানের রচয়িতারা সেই সময় এই প্রভিশনটা রাখতেন। দুর্ভাগ্য এটা আমাদের রাখতে পারেননি, চেঞ্জ হলো। আমরা উল্টোটাও দেখেছি। আমরা সম্প্রতি অতীতের এক্সাম্পল যদি দেখি, বারবার যার নাম আসছে LK আদবানি, তার নামে যখন হাওয়ালা স্ক্যামের অভিযোগ আসলো তিনি পদত্যাগ করলেন। অমিত শাহ, যার কথা বুয়া দ্বারা বারবার বলে, কুণাল দ্বারা বারবার বলে তাড়িপার, তো উনার এগেন্সে যখন মামলা হলো উনি 11টা দপ্তরের দায়িত্বে ছিলেন, রেজিগনেশন দিয়ে তারপর জেলে গেছিলেন, তারপর আলটিমেটলি দেখা যায় সেই মামলা তিনি ক্লিন চিট পেয়েছেন। তো এই স্টেজটা আমরা দেখেছি। 130তম সংশোধনে সিম্পল কথা হচ্ছে একটা মোরালিটি। আমি জনপ্রতিনিধি, আমি রাজ্যের মন্ত্রী, আমি একজন সরকারের চাকর, আমি একজন জনগণের চাকর। তিনি জেলে যাবেন, জেলে যাওয়ার আগে তার পদত্যাগ করা উচিত, কিন্তু না করে অদ্ভুতভাবে দেখা যায় আমাদের এখানে অদ্ভুত চেঞ্জ দেখা যায়, অদ্ভুত সিচুয়েশান দেখা যায়, তারা করতে চায় না। সাম্প্রতিক ট্রেন্ড, আমরা পদত্যাগ করব না। দেশের প্রধানমন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবার জন্য লটা এক হওয়া উচিত। আমরা তো বলি না ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, সংবিধানের বুলি আওড়াই, যারা সংবিধান নাচি বারবার দেখায়, তারা এই কথাটা কেন বলে না যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল? তা আস্তে আস্তে এইটাকে অ্যাকসেপ্ট কেন করছে না যে একজন মন্ত্রী জেলে গেলে এক্সট্রা বেনিফিট কেন পাবেন? তার মন্ত্রী তো যাওয়া উচিত। এবার প্রশ্ন আসতে পারে, যে এই প্রশ্ন বারবার আসছে, কুণাল দলের নেতারা বারবার একটা কথা বলেন, সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সরকার পরিবর্তন হয়ে যাবে, গভর্নমেন্ট টপল করা হবে। আচ্ছা, আমার প্রশ্ন আছে, মনে আছে আপনাদের 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, ফ্যাক্ট, কোনো ভুল নেই। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসলো, মুখ্যমন্ত্রী হেরেছিল। মুখ্যমন্ত্রী হারার জন্য কি সরকার হয়নি? কালকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, 30 দিন জেলে থাকেন, তার মুখ্যমন্ত্রী তো এই আইন বলে যদি চলে যায়, 31 দিন, 32 দিন, 35 দিনের মাথায় তিনি কি বেলটা পান, তাহলে তো আবার তার পদে আসতে পারবেন। ঠিক যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, একজন সরকারি কর্মচারী যদি জেলে যান, জেলে গেলে বেল পাওয়ার পর তার সাসপেনশনটা উইথড্র হয়। প্রচুর উদাহরণ আছে, যারা গ্রামে গঞ্জে মানুষ যারা কাজ করে, যারা খেটে কাজ করে, তারা জানেন এটাই হয়, এটাই নিয়ম। তো মন্ত্রীদের ক্ষেত্রে হবে না কেন? এটা টাইম, এটা হচ্ছে ওই রাজনীতির মধ্যে না নীতিটাকে ফেরত আনার। আমরা যারা বলি অলওয়েজ ক্লিন পলিটিক্স, গুড গভর্নেন্স, এথিক্যাল গভর্নেন্স, এইসব বড় বড় বুলি আওড়াই, বড় বড় বুলি কপচায়, তাদের ভাবার সময় এসছে যে ভারতবর্ষ কোন দিকে যাবে। আর এক্ষুনি বুয়াদাও বলছেন সব বিরোধীরা গলা ফাটাচ্ছে, সব বিরোধীরা বলছে, হ্যাঁ একটা ডায়লগ আছে, হাম সব চোর এক হে, সব চোর সাথ সাথ হে, ভয় কিসের? এই একই রুল যদি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দাদা বলছিলেন যে বিজেপির প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কোনো মানেন না, বিজেপির প্রধানমন্ত্রী বলেন, বিজেপির মন্ত্রী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, সিবিআই স্টেপ নেবে না। আমি দাদা মনে করিয়ে দিই, আপনাদের দলে অনেক বড় বড় আইনজীবী আছেন, অনেক বড় বড় আইনজীবী আছেন, বড় বড় কেস আছে তাদের কাছে, আপনারা মানেন কি মানেন আলাদা ব্যাপার। তাদেরকে বলবেন একটু বিএনএসটা পড়তে। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বিএনএসের কগনিজেবল অফেন্স থাকে, কেস রেজিস্টার করতে বাধ্য পুলিশ। যদি না করে তখন কি হবে? হাইকোর্ট আছে, 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনারা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারেন, তারও আগে পুলিশ ইনঅ্যাকশন করতে পারেন। তাও যদি মনে হয় হাইকোর্টেও, আপনারা গেরুয়া ফেরুয়া বলেন আজকাল, হাইকোর্ট বাদ দিন, সুপ্রিম কোর্টে চলে যান না। আরও বড় বড় আইনজীবী আছে আপনাদের, সিব্বাল আছে, সিংভি আছে, আপনাদেরই এখন কংগ্রেসের না ওরা, তাদেরকে বলুন টাকা খরচা করে যে আর্টিকেল 32-তে প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো মন্ত্রীর নামে দুর্নীতির অভিযোগ নিয়ে পিআইএল করতে মামলা হবে। দাদা অবাক হওয়ার কিছু নেই, নর্মাল রুল এটা। দেখুন এটা সিম্পল, এটা মানুষকে ডিসাইড করতে হবে মানুষ কি চায়, মানুষকে ডিসাইড করতে হবে তারা ক্লিন পলিটিক্স চায় কি চায় না। একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো মন্ত্রী, তিনি জেলে আছেন, তার সরকারি কাজ চালাতে তার সেক্রেটারি যাচ্ছে জেলে সাইন করাতে, এটা কি খুব ভালো নিদর্শন গণতন্ত্রের জন্য? আবার বলছি, ওই পার্টনারশিপ, পলিটিক্যাল পার্টনারশিপের ওপরে এসে সময় এসছে প্রিন্সিপালের সাথে দাঁড়ানো। মানুষের বিশ্বাস রাজনীতি মানেই নোংরা জায়গা নয়, ভালো লোকজনের রাজনীতি আসে সেই জায়গাটাকে আনার জন্য, এবং মেক শিওর যারা দেশকে সার্ভ করবে মন্ত্রী হিসাবে তারা যেন ক্লিন হয় এবং কনসিস্টেন্স হয়। এবং বাচ্চারা একটা কথা বললো, বাচ্চারা একটা কথা খুব ভালো লেগেছে আমার, বাচ্চারা বললো সার্ভিস চাই আমরা সাধারণ মানুষ এত কিছু যাবে না। ফ্যাক্ট,
সাধারণ মানুষ সার্ভিস চায়, কিন্তু একজন জেলে থাকা মন্ত্রী সার্ভিসটা দেবে কি করে? সে জেল থেকে বেরোক, তারপর আবার মন্ত্রিত্ব পাবে। নৈতিকতার দিক থেকে এই বিলটাকে সমর্থন করা উচিত। যারা করবে না মনে করতে হবে ওই হাম সব চোর একে। ধন্যবাদ তরুণজ্যোতি। দেখুন, একটা রসিকতা দিয়ে শুরু করব যে এই যুক্তিতর্কের মঞ্চে একসময় সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই যুক্তিতর্ক মঞ্চ নাকি নতুন নতুন মন্ত্রীর জন্ম দেয়। আমি বলছি কোনো সন্দেহ নেই যে সুব্রতদা আজকে থাকলে খুশি হতেন যে যুক্তিতর্কের মঞ্চ নতুন নতুন কবিরও জন্ম দেয়, এটা সুব্রতদা দেখতে পারতেন। যাই হোক, বি আর আম্বেদকরের কথা হলো। বি আর আম্বেদকর তো অনেক কিছুই ভেবেছিলেন, ঠিক যেমন ভাবেননি যে দুর্নীতির জন্য শীর্ষ নেতাদের, প্রশাসনিক শীর্ষকর্তাদের বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠবে, সেরকম তিনি 356 ধারা ভেবেছিলেন যে ডেড লেটার হিসেবে থেকে যাবে। তা তো হয়নি। যুগে যুগে যারা কেন্দ্রে সরকার চালিয়েছে কংগ্রেস থেকে বিজেপি, তারা প্রমাণিত, আদালতের রায় প্রমাণিত হয়েছে যে এই 356 ধারাকে মিসইউজ করেছে। নিঃসন্দেহে ওপেন ফোরামের বাকিটা আলোচনা হবে, উত্তপ্তও হয়ে উঠতে পারে, আমি তার দায়িত্ব নেব না। কিন্তু আমি তরুণজ্যোতি শুরু করলো যে আমি বলেছিলাম যে কুণাল ঘোষের অবস্থান পাল্টায়নি, একেবারে তা বলিনি। আমি বলেছি যে কুণাল ঘোষের আইনি অবস্থান, এজলাসের মধ্যে যে অবস্থান, অর্থাৎ আমি নির্দোষ, আমায় মিথ্যে মামলায় অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, এই অবস্থান আজকে এবং তখনও এক ছটাকও পাল্টায়নি। বাইরের অবস্থান পাল্টেছে এবং সেই নিয়ে নিঃসন্দেহে ওপেন ফোরামে আলোচনা হবে। কিন্তু আমি আবার মূল বিষয়ে ফিরব যে দেখুন, কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ওপর তরুণজ্যোতিদের এত ভরসা। আমি দুটো মন্তব্য একটু আপনাদের শোনাই। প্রথমটাতে বলা হচ্ছে, আমি একেবারে কোট আনকোট যাব, এটা 2013 সালের 27শে জুন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষতি হচ্ছে। পরের বক্তব্য সেই একই ব্যক্তির 2012 সালে হিমাচল প্রদেশে ভোটের সময়, একেবারে কোট আনকোট, নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী সরকারগুলোকে অস্থির করার চেষ্টা হচ্ছে। কি ভাবছেন? এই কথাগুলো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাহুল গান্ধী নয়, MK স্ট্যালিন এরম কেউ বলেছেন তো, বিরোধী নেতা নেত্রী? একেবারেই নয়। এই কথাগুলো বলেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং মনমোহন সিংয়ের জামানায় এজেন্সির একরকম চেহারা, আর নরেন্দ্র মোদীর জামানাতে সবকটা কেন্দ্রীয় এজেন্সি ওই বাংলা ফিল্মের ভিলেনের মতো লাস্ট সিনে রাতারাতি হৃদয় পরিবর্তন করে একেবারে সচ্চরিত্র হয়ে গেল, এ কথা বললে খুব বিশ্বাসযোগ্য শোনাবে কি? যাই হোক, আজকে আমাদের শেষ বক্তা একজন প্রধান শিক্ষিকা। শুধু এই জন্য নন যে দেশ জোড়াই বিল বিতর্কের আবহে আমাদের রাজ্যে বিধায়ক গ্রেফতার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য, বরং আরও বেশি করে এই জন্য যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পেশায় একজন শিক্ষক, বীরভূমের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের মাস্টারমশাই, যিনি অবশ্য 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে বিশেষ স্কুলে টুলে যাননি বলে শোনা যায়। তবে জীবনকৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে নাকি বেতন নিয়মিত পড়ে যেত। এই তো জীবন কালিদা। যাই হোক, আমার শেষ বক্তা হাওড়ার তারা সুন্দরী বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। সবাইকে শুভ সন্ধ্যা। আমার এখানে বসে বসে একটি মহাভারতের গল্পের কথা মনে হচ্ছিল, যে যখন রাজসূয় যজ্ঞ যখন চলছিল, তখন হঠাৎ একটি বেজি, যার গায়ের অর্ধেক অংশ সোনার বর্ণ ধারণ করেছিল, সে এসে সেই যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে গড়াগড়ি খেতে থাকে। এবং কিছুক্ষণ পরে সে রাজা যুধিষ্ঠিরকে বলে যে না, আমার যা প্রাপ্তির জন্য আমি এখানে এসেছিলাম সেটা এখানে পেলাম না, বলে সে একটি গল্প বলে কিভাবে তার এই দেহের অর্ধেক অংশ সোনা হয়ে উঠল। যে একটি ভিখারি পরিবারে খুব সামান্য কিছু খুদকুড়ো বেঁচেছিল, তা সেটা প্রথমে তার বাবার দিকে সবাই মিলে দেয় যে তুমি এটা গ্রহণ করো। দেখা গেল বাবা দিলেন স্ত্রীকে, স্ত্রী দিলেন সন্তানের প্রথম সন্তান, তারপর দ্বিতীয় সন্তান, তারপর তৃতীয় সন্তান, এবং এই বিনা আহারে প্রত্যেকেই মারা যান। তো সেখানে সেই যে খুদকুড়ো পড়েছিল, সেখান থেকেই কিন্তু এই বেজিটি তার এই অর্ধেক শরীরকে এভাবে
সোনায় রূপান্তরিত করতে পেরেছিল এবং তার আশা ছিল যে রাজসূয় যজ্ঞে এরকমই কিছু দান আসবে, এমনই কিছু সর্বশ্রেষ্ঠ দান তাকে তার বাকি অর্ধেক দেহের অংশকে স্বর্ণে পরিণত করবে। আমার মনে হয়েছিল যে আমিও এমন কিছু প্রাপ্তিযোগ ঘটবে যা নিয়ে যাব, কিন্তু দেখলাম যে না, সেই চিরাচরিত তুমি কেন করনি, উল্টো পাশ থেকেও এলো বিবৃতি তুমি কেন করনি। এবং বিশ্বাস করুন, আপনাদের কিছু কিছু শব্দ ব্যবহার গণতন্ত্রের একজন সামান্য অংশ হিসেবে আমাকে ভীষণভাবে আঘাত করেছে। প্রথমত, মেয়েরা কোনো কালেই সোনার ছিল না, পেতলেরও ছিল না, মেয়েরা সবসময় রক্ত মাংসের ছিল। তাই সাক্ষীরা যখন দিল্লির রাজপথে অপমানিত হন, ঠিক তেমনিভাবে যখন আরজি করের মতো একটি সরকারি হাসপাতালে একজন রক্ত মাংসের ডাক্তার অপমানিত হন, ধর্ষিতা হন, তাকে হত্যা করা হয়, সমানভাবে দুটোই কিন্তু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত ছিল। এখানে যারা ভোটে বিশ্বাস করেন, ভোট কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন, তারা নিজেরাই বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে একটি সম্ভবত শৃগাল ডাক দিল, সঙ্গে সঙ্গে আরও 5টা শৃগাল ডাক দিল। দেখুন, ভাবুন আপনারা নিজেদের গোত্র চরিত্র, নিজেদেরকে কোথায় টেনে নামাচ্ছেন, বিবেচনা করতে বলবো। যাই হোক, এরপর চলে আসি আজকের বিষয়ে। প্রথমত, আমি ভেবেই এসেছিলাম যে আজকের তৃতীয় এবং চতুর্থ লাইন দুটি এখানে বসে আমি শুনব। আমার আশা এটুকু পূরণ হয়েছে। আমি প্রথম দুটো লাইন নিয়েই সীমাবদ্ধ থাকার জন্য প্রস্তুত হয়েই এসেছি। 30 দিন গারদবাসে হারাতে হবে গদি, সংশোধনীর ঢিলে তোলপাড় রাজনীতির নদী। এজেন্সির ফাঁসে যখন বিধায়ক থেকে মন্ত্রী, বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী। আবার বলছি, এই তৃতীয় এবং চতুর্থ লাইন নিয়ে এখানে যে সমস্ত রাজনীতির মান্যবররা রয়েছেন তারা বলেছেন, বিবৃতি দিয়েছেন, আমি সেখানে যাব না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করব। কয়েকজন বলেছেন, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে একজন সরকারি কর্মচারী যখন 48 ঘন্টা কারাগারে থাকেন তখন তাকে তাঁর কাজের জায়গা থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তাহলে রাজনীতিবিদরা কেন অন্য কোনো যাত্রার পথিক হবেন? যদি আপনি খুব সহজ সরলভাবে দেখেন তাহলে আমার কিন্তু এতে আনন্দিত হওয়ার কথা ছিল। কারণ আপনারা সবাই জানেন, আমরা যখন কোনো সামাজিক ঘটনা নিয়ে আমাদের মতো করে প্রতিক্রিয়া জানাই তখন রাষ্ট্র কিন্তু তার গলা টিপে ধরার চেষ্টা করে, ব্যক্তিগতভাবে, কখনো কখনো সমষ্টিগতভাবে। আগেও করেছেন, এখনও করছেন, এবং আমি জানি না, বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবু বলতে খারাপ লাগছে যে হয়তো ভবিষ্যতেও এই প্রথা চলতে থাকবে। কিন্তু এখন ঘটনা হলো যে এই বিলটি কয়েকটা দিক রয়েছে, এটা ঘটনা। কারণ শাসক পক্ষ, অর্থাৎ আমাদের যেহেতু কেন্দ্র থেকেই উঠে এসেছে, সেটাই স্বাভাবিক, লোকসভাতে পেশ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে শাসক পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে দেখো, আগে তো প্রধানমন্ত্রীর নাম রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম রয়েছে, তারপর মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে, অতএব বাপু তোমরা এত ভয় পাচ্ছ কেন? কথাটা সত্যি। আজকের আনন্দবাজারে আমি পড়ছিলাম, এই যে কৌস্তববাবুরা বলছিলেন না যে চাঁদ তৈরি করতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সত্যিই তো এটা আমাদের একটা
গর্বের যে দেখো কোথা থেকে মানুষ উঠেছেন। এই তথ্যগুলো যতটা সগৌরবে বলা হয় ততটা কিন্তু আমি আজকেই পড়ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর স্নাতকের মানে তিনি স্নাতক পাশটা কোত্থেকে করেছেন এইটুকু জানতে চাওয়া হয়েছিল, তার উপরে দিল্লির আদালত স্টে অর্ডার দিয়েছেন যে জানা যাবে না। অথচ দেখুন আজকে আমি মোনালিসা মাইতি খুব সামান্য মানুষ, আজকে যদি আমার কি কি ডিগ্রি আছে জানতে চাওয়া হয় সেটা কিন্তু আমাকে ঘাড় ধরে সেই তথ্য আমাকে দিতে হবে। এবং এই ডিগ্রি নিয়ে যে কেলেঙ্কারি এগুলো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা অতীতে দেখেছি, মানে ডিগ্রি থাকলেই জ্ঞানী, ডিগ্রি না থাকলে জ্ঞানী নন, এরকম একটা ব্যাপার বোধহয় আমাদের মধ্যে রয়েছে। যাই হোক, এরপরে আসি দ্বিতীয়, যে তুমি যদি নিরপরাধী হও তাহলে তুমি ফিরে এসে তোমার কর্মক্ষেত্রে যোগ দেবে। আমার মনে হয় ভোট, গণতন্ত্রে ভোট এত সহজ ব্যাপারটা নয়। কারণ একজন যখন দীর্ঘদিন জেলে কাটিয়ে চলে আসেন, বাইরে আসেন, তখন এটা ঠিকই যে তার সম্পর্কে তিনি দোষী হন বা না হন একটা নেগেটিভ দৃষ্টান্ত তৈরি হয়ে যায়। তার নিজের চলাফেরাতেই বলুন, আত্মীয় স্বজনের ভেতরেই বলুন, বা তার বন্ধুবান্ধবের ভেতরেই হোক, বা তার পার্টির ভেতরে হোক, এই ঘটনাটা হয়, খুব স্বাভাবিক নিয়মে হয়। এটা আমাদের ক্ষেত্রেও হয়। আজকে যারা বিরোধী পক্ষ বলছেন যে আসলে এটা একটা একনায়কত্ব প্রতিষ্ঠার জায়গা, এটা কিন্তু আমরা আমাদের রাজ্যেও দেখি। এটা আমরা আমাদের রাজ্যেও দেখি যে কয়েকদিনের জেলে ভরে দিয়ে তার সম্মানহানির প্রচেষ্টা রাজ্য সরকারের লোকজনরাও কিন্তু করেন, সেখানেও সেই ক্ষমতার দম্ভ প্রকাশিত হয়। কিন্তু এটা তো গেল সরকারের পক্ষ। আমি এবার একটু বিরোধীদের জায়গা থেকে এটা দেখতে চাই, কারণ গণতন্ত্রে বাদী এবং প্রতিবাদী দুই পক্ষকেই সমানভাবে বিচার করার জায়গা দিতে হবে। বিরোধীরা যেটা আশঙ্কা করছেন সেটা কি, সেটাও কিন্তু আমাদের কাছে অমূলক নয়। কারণ আমরা দেখেছি বর্তমান আমাদের দেশের সরকার, তারা যে দলটি চালান, তারা মনে করেন যে তাদের দলে এলে সমস্ত পাপ ধুয়ে যায়। আমি কিছুক্ষণ আগেই একটি তথ্যতে দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে 2014 থেকে শুরু করে প্রায় 25 জন হেভিওয়েট নেতা অন্যান্য দল থেকে এসেছেন, স্বেচ্ছায় কি অস্বেচ্ছায় আমি সেটা বলছি না, কারণ সেগুলো অনেক ভেতরের গভীর ব্যাপার, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষ খোঁজ তার পায় না। কিন্তু তারা এসেছেন, বিজেপিতে যোগদান করেছেন, এবং তাদের বিরুদ্ধে সেই সময়ে যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো কোনো এক অলিখিত কারণে ঠান্ডা ঘরে চলে গিয়েছে। আপনি যদি দেখেন এই দৃশ্য কি আমরা রাজ্যে দেখিনি? আমরা কিন্তু এটার রাজ্যেও দেখেছি। বায়রন বিশ্বাসের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তিনি দাঁড়িয়েছিলেন একটা প্রতীক নিয়ে, তিনি চলে এলেন আরেকটা প্রতীক নিয়ে। শুভেন্দুবাবুর কথা আমরা জানি, ঠিকই বলেছেন। আমরা যখন দেখি, আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা ওই ক্যামেরার সামনে তাদের অজান্তে ওই কে গেঞ্জি পরে, কেউ খালি গায়ে, হ্যাঁ, টাকার সামান্য কটা টাকা নিয়ে কিছু বলছেন কিংবা টাকা গুনছেন, এই দৃশ্য কিন্তু সত্যিই আমাদেরকে আহত করে। কিন্তু আমরা তো দেখেছি সেই শুভেন্দুবাবুরাই এখন বিরোধী নেতা। এখন এর মধ্যে না গণতন্ত্র মরে যাচ্ছে। আপনারা এই যে এ তার দিকে সে তার দিকে বল ছোড়াছুড়ি করছেন, এতে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, এই যে একটু আগেই সুমনবাবু বলছিলেন শিক্ষকরা কোথায় হারিয়ে গেল, শিক্ষকদের দাবি কোথায় হারিয়ে গেল। অভয়ার মা বাবা সামান্যভাবে দেখা করতে চেয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কত বড় চাওয়া হতে পারে, তারা কিন্তু এখনও দৌড়ে দৌড়ে ঘুরছেন, এবং অনেকের দ্বারা, আমাদের রাজ্যের শাসক গোষ্ঠীর অনেকের দ্বারা তারা কিন্তু বাক্যবাণে অপমানিতও হচ্ছেন। তাহলে সাধারণ মানুষের যে চাহিদাগুলো ছিল, কেন আমাদের রাস্তাটা ভালো হবে না ভোটের আগে কিংবা সারা বছর ধরে, এই কথাগুলো তো আপনারা বলেই এসেছিলেন।
এখন আপনারা প্রত্যেকে গিয়ে গিয়ে বলবেন তো যে এই যে বিলটা এসেছে আমি এই বিলের বিরোধিতা করছি তাই আমাকে ভোট দিন, কিংবা বিজেপি প্রার্থীরা বলবেন যে আমি এই বিলের সপক্ষে রয়েছি অতএব আপনারা আমাকে ভোট দিন। এটা আপনাদের বলার জায়গা থাকবে তো আমাদের কাছে? ভেবে দেখবেন। দেখুন, আমি আবারও বলছি, বৃহত্তর গণতন্ত্র ধ্বংস হোক আমরা চাই না। আমরা চাই না কোনো বিরোধী পক্ষ, সেটা কি রাজ্যে কি আমাদের কেন্দ্রে, কোনো বিরোধী পক্ষকে তার টিকি ধরে মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। আমরা চাই গণতন্ত্র যেমন সৎ পথের পথিক, সেরকম যিনি যখন ক্ষমতায় থাকছেন তিনি সততা নিয়েই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ মোনালিসাদি। বিশেষ করে ধন্যবাদ যে গত বছর ঠিক এই সময় বাঙালির মনোজগৎ উত্তাল করা দুর্ভাগ্যজনক ঘটনা, অভয়ার ঘটনা, অপরাধ, ভোটের রাজনীতি, শৃগাল চরিত্র সব এরকম একটা সুতোর মধ্যে বেঁধে ফেলার জন্য। দেখুন, পরিসংখ্যান দেখলে বলতেই হয় এখন একবারে ঘোর কলি চলছে। রাজনীতির চূড়ান্ত অপরাধীকরণের বৃত্ত প্রায় সম্পূর্ণ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী 2024-এর লোকসভা ফল ঘোষণার পর দেখা যাচ্ছে 543টা আসনের মধ্যে 251 জন সাংসদই আগে থেকে অপরাধমূলক মামলায় জড়িত। বিজেপির 240 জন সাংসদের মধ্যে 94 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। আর বিরোধীরা এডিআর বলছে কংগ্রেসের 99 জন সাংসদের মধ্যে 49 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদের মধ্যে 13 জনের নামে অপরাধমূলক মামলা রয়েছে। সব মিলিয়ে দেশের বর্তমান সাংসদদের প্রায় 46%ই ফৌজদারি মামলায় অভিযুক্ত। সুতরাং নেতা আর অপরাধ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে জল আর জীবন মিশে গেছে। আর জলের অপর নাম যেহেতু জীবন, সেই জন্যই হয়তো জীবন কৃষ্ণ এই নিয়ে দ্বিতীয়বার মোবাইল জলে ফেলে দিয়েছেন। এই রসিকতা দিয়েই আজকের ওপেন ফোরাম শুরু হোক, এরপরই উত্তেজনার পারদ চড়বে, যার ফলে আমি শুরুটা রসিকতা দিয়েই করলাম। হ্যাঁ, বুয়াদা বলেছিল, তখন আমার বলা হয়নি। বুয়াদার খুব ইচ্ছা ছিল জানার জন্য যে অটল বিহারী বাজপেয়ী কেন রাজধর্ম পালন করতে বলেছিলেন নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, নরেন্দ্র মোদীকে। তো ঠিক অটল বিহারী বাজপেয়ী ঠিক না নরেন্দ্র মোদী? হচ্ছে গোধরা, মানে গোধরা কাণ্ড বুয়াদাদের মনে আছে, বুয়াদাদের সবরমতী এক্সপ্রেসটা তো মনে নেই। তা আমার মনে হয়, আমি তো ছিলাম না ওখানে, অবভিয়াসলি জানা সম্ভব না, আমার মনে হয় যে অটল বিহারী বাজপেয়ী বলেছিল সবরমতী এক্সপ্রেসে যারা ভিকটিম তাদের সাথে যেন ন্যায় হয়। সেকেন্ড, দিদি একটা কথা বললেন, দিদি খুব ফ্যাক্ট কথা বললেন, পিএম একটা টপিক ছিল, একটা টপিক ঠিক না নরেন্দ্র মোদী? আমি বললাম তো সবরমতীর সাথে জাস্টিস করতে বলেছিল, দাদা সবরমতী সরাসরি না, ইস্যুটা যেটাই হোক, তার মানে রাজধর্ম হচ্ছিল না, উনি রাজধর্ম পালন করতে বলেছেন সরাসরি। কথাগুলো বললেন যে প্রধানমন্ত্রীর সার্টিফিকেট নিয়ে, আমি একটা কথা বলি, দিদি শিক্ষিকা, অত্যন্ত ভালো শিক্ষিকা, ওনাকে আমি ফলো করি, ওনার কথাবার্তা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তো দিদি জানবে না, জানা না জানে স্বাভাবিক। আমি বলে দিই, RTI অ্যাক্ট 2005 সালে একটা যুগান্তকারী আইন, যেটাকে এনেছিল কংগ্রেস সরকার, স্বীকার করতে কোনো দোষ নেই। সেই মানে অ্যাক্টের 81J অনুযায়ী পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যায় না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যদি ডাউট হয় প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশান নিয়ে যদি ডাউট হয় কারণ, প্রধানমন্ত্রী এফিডেভিট ফাইল করেছেন, সেই এফিডেভিটে যদি ভুল থাকে, মিথ্যা থাকে, ডিসকোয়ালিফিকেশান ফাইল করা যায়। তা যার আপত্তি আছে সে ডিসকোয়ালিফিকেশন ফাইল করুক, কেন করছেন না? ইমিডিয়েটলি করুন। এই প্রেক্ষিতে 2014 সাল ইলেকশন কমিশনের কাছে যখন নমিনেশন ফাইল করছেন, তখন এফিডেভিটে দেওয়া হচ্ছেন আমি অবিবাহিত, পরে 1 বছরের মধ্যে স্ত্রী বেরিয়ে পড়ছেন, আমি স্ত্রী। দাদা, তার কি পরিণাম হয়েছিল? এত কোটি টাকা দিয়ে কপিল সিব্বল, মনু সিং মিদের রাখলেন, সবাই জান না। আর লাস্ট কথা, সুমনদা লাস্ট কথা, আপনি বললেন না ফৌজদারি মামলার কথা, বিভিন্ন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা আপনি বললেন। আমি তো আইনজীবী, ধরুন আমি বলি, মানে দিনাজপুরের একটা ঘটনা, আমি ছিলাম কলকাতায়, মামলা করছিলাম, আমার নামে রাইটিং আর্মস অ্যাক্ট পর্যন্ত কেস হয়ে গেছে। কি করে হলো? কি করে হলো সুমনদা? আচ্ছা, আমার একটা রঞ্জিতদার সাথে আমি একটা কথা দেখা করতে গেছে, একটা কথা বলি, রঞ্জিত ঘোষের সাথে দেখা করতে গেছে, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে নিচে নামবেন না, এই যে আমাদের বলছে এই যে আমাদের
নেতা মন্ত্রীদের ক্ষেত্রে এই যে যেটা তরুণ বলছো তুমি যে পিএলআই করতে পারি, হ্যাঁ পিআই করতে পারি, কোর্টে যেতে পারি। একটা জিনিস ভেবে দেখো, যারা সাধারণ লোক, তুমি লয়ার, তোমার পক্ষে এটা সহজ, রাষ্ট্রের পক্ষে সহজ। একজন সাধারণ লোক কোর্টে যেতে 2 দিনের থেকে 3 দিন বেশি গেলে তার ঘটি বাটি বিক্রি করতে হবে, 1 নম্বর। আমি শেষ করি। তাই জনপ্রতিনিধিদের এমন কোনো ঘটনা ঘটানো উচিত না যেই সামান্য তথ্য জানার জন্য আমাকে কোর্টে যেতে হবে, 1 নম্বর দাবি আমার। 2 নম্বর বুয়াদার কাছে দাবি বা কুণালদার কাছে দাবি, এটা আমার রাজ্যে প্রথম আমরা এটা চালু করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিন, যারা কুণালদাকে এই জাতীয় ধারা দিয়েছিল, এখনো যারা বিভিন্ন লোককে এই যে আর্জি করে ডাক্তারদের ডেকে আনছে, ডায়মন্ড হারবার রোডে সাইকেল চালাবার জন্য 18 বছর ছেলেকে ডেকে আনছে, যে পুলিশ অফিসার এগুলো করছে তারা প্রমাণ করতে না পারলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর 3 নম্বর প্রস্তাব আমার, 3 নম্বর যেটা কুণালদা যেহেতু এই তদন্ত, মানে আমি আগের এবং এখন তুলনা করছি না, কিন্তু তদন্ত নিয়ে বলছি আমি, যে এই সরকার আসার পর প্রায় 52 না 50টা 52টা কমিশন হয়েছে এবং বেশ কিছু বামপন্থী নেতা তাদের অ্যারেস্টেড হয়েছিল। একজনকেও আমরা পাঁচিল থেকে ডিঙোতে দেখিনি, আমরা মোবাইল ছুঁড়ে ফেলতে দেখিনি। আমি অনুরোধ করব যে সিবিআইয়ের সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটা তখনই বলতে পারবো জোর গলায় যখন তারা কেউ পাঁচিল থেকে না লাফাবেন বা মোবাইলটা ছুঁড়ে না ফেলবেন। এটা আমার প্রস্তাব। সিবিআই এর দরকার কি ছিল বাচ্চারা? রাজ্যের কোন জায়গায় সিবিআই দরকার ছিল না, কোর্টের অর্ডারে হয়েছে। তরুণ, আমি অনেকক্ষণ আগে বলেছি তো, আমি একটু বলে নিই। দেখুন, আমি খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে, যেহেতু আমার জীবনে একটি উত্থান পতনের ঘটনা আছে, তো ফলে আমাকে সেই ইস্যুটা ফেস করতে হয় এবং তাতে আমার কোনো আপত্তি নেই। যে বিষয়টা আলোচনা হলো, যেটা অনেকে জানেন না বা যারা জানেন, সুমন্ত জানবেই বা বাকিরা যারা জানেন, আমি যেমন বলি যে আমার ক্ষেত্রে চক্রান্তমূলক মামলা হয়েছে, আমি কিন্তু সেটা শুধু এখানে মাইকে বলছি না। আমি এই লড়াইটা কিন্তু সিবিআই এর ঘরে এবং সুপ্রিম কোর্ট অবধি নিয়ে গেছি, যে কারণে তখন যার দায়িত্বে আমাকে গ্রেফতার করা হয়েছিল, সুপ্রিম কোর্টের অনুমোদনে শিলং শহরে গিয়ে আমি কিন্তু তাকে আমার সামনে মুখোমুখি সিবিআই অফিসাররা জেরা করেছেন সেই দৃশ্য করিয়েছি। ভারতবর্ষে আর কখনো পারিনি। খুব বিস্তারিত বলবো না, সুপ্রিম কোর্টে মামলাটা এখনো চলছে। ফলে আমাকে যারা হ্যারাস করেছে আইনিভাবে, সেই বড় কর্তাকেও শিলং অবধি নিয়ে গিয়ে আমার সামনে বসিয়ে মুখোমুখি জেরা করেছি এবং জেরার কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সিবিআই সেটা মোটামুটি সকলে জানেন। বাকি পর্যায়গুলো আমাকে এখন আমি বলতে পারবো না এই মুহূর্তে, আপনাদের কারুর খোঁচাতেও বলতে পারবো না, কারণ আমার লড়াইটা মূলত কোর্টে। 2, আমার কিছু সংলাপ যেগুলো আসে তখন আমি বন্দি, তখন আমি বিচারপতিকে বলতে পারছি না, কিন্তু এখন আমার মামলায় আমি কোর্টের উপর আস্থা রাখি, কোর্টে যাই, কখনো আমার আইনজীবী অয়ন সওয়াল করেন, কখনো কোনো দিন আমি নিজে সওয়াল করি। ফলে এখন কোনো প্ররোচনায় পা দিয়ে আমি এমন কোনো কথা বাইরে বলবো না যাতে বিচারপতি বিরক্ত হবেন। যার বাড়তি আগ্রহ কোর্টের মামলার দিন যেতে পারেন। বলছি 3 তোমার উত্তর নেব। 3, এত কিছুর পরেও আমার একটা ধারণা ছিল নীতিগত, আমি একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলে থাকি, ফলে আমার সঙ্গে দলের কারুর দূরত্ব হলেও আমার একটা জেদ ছিল, আমি একদিন না একদিন দেখাবো এই দলের হয়ে একজন সৈনিক হিসেবে আমি পারফর্ম করে দেখাবো যে আমি কুণাল ঘোষ অন্যায় করে নিয়ে আছি। কিন্তু আমি কৌস্তবের মতো দল বদলু নই। এরা নীতির কথা বলে, কংগ্রেস করতো গান্ধীর দল, গডসের দলে গেছে, কোন নৈতিকতার কথা বলে এরা? আমার মামলা আমি বুঝে নেব। তৃণমূল জোট কেন করেছিল? যে যা ইচ্ছা করুক, আমি বলছি, তোমাকে বলিনি। দ্বিতীয়, এই শোয়ে তুমি ফাইল বার করতে পারো, এই কৌস্তব এই শুভেন্দু অধিকারীকে চোর বলে অ্যারেস্ট চেয়েছিল, তখন কংগ্রেস করতো, আজকে তার বিরোধী দলনেতা বলে তাকে নেতৃত্ব দিচ্ছে। এর বেলাও নৈতিকতা আসে না? এই দল বদলুগুলো, এরা দুজন এত বক্তৃতা করলো, একটা উত্তর দেয়নি, বুয়াদার উত্তর দেয়নি, আমার উত্তর দেয়নি, ম্যাডামও বলেছে না, তাওনি একটা পয়েন্ট শুনছি, সেটা হচ্ছে দেশব্যাপী যাদের অভিযুক্ত বলে বিজেপি দাবি করেছে তাদের যখন নিয়েছে তখন কোন নৈতিকতা কাজ করেছিল? মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী, আসামে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা, এই পার্টটার উত্তর কিন্তু বিজেপির 2
তরুণ, এবার তুমি এটা নেব। ব্যাখ্যা করে দাও। আমি একটু আসছি। বলি? সরাসরি আসি। কুণালদা ওই একজন বড় পুলিশের কর্তা ফর্তা নিয়ে অনেক কিছু বললো টললো, তো কুণালদা ভাল্লুক খেলা দেখেছো নিশ্চয়ই? দলটা কেন বদলেছো? বলছি ভাল্লুক আগে খেলা, ভাল্লুক জাস্টিফাই খেলা করো, দেখে- দল বদলু। বলতে দাও। পাড়ায় 300টা ও ভোট বলুক, ও পাওয়া বলুক। মাল তুমি, ভাল্লুক খেলা দেখেছো তো? 300টা ভোট পাওয়া এটা মাল, রেগে গেলেই তো সমস্যা। দল বদলু করেছো। এই যে, কুণাল, দল উত্তরটা বদ- নিই, কুণাল, তুমি উত্তরটা নিই। গান্ধীর দল থেকে গডসের দলে গেছো। কুণাল তুমি দা তো তরুণকে রেগে গেলে বলছো হবে? না। ও বিজেপির কুণাল দা, আইডিওলজিতে আচ্ছা, থাকে। বেশ, 5 বেশ, মিনিট, বেশ, 5 ও সেকেন্ড একটু একটু বলা জল দাও। তুমি খাও, আগে তবে আমি নিজেরটা উত্তর দিচ্ছি। বলো। বললাম একটু জল খাও, আরে উত্তরটা দিচ্ছি। নিজেরটা আচ্ছা, বলো শুনিয়ে ভাই। দাও। কুণাল দা, বললাম ওটা দল শুনি। বদলু করছো কেন? বললাম ভাল্লুক খেলা দেখেছো তুমি ছোটবেলায়? বাদর খেলা দেখেছো? হ্যাঁ দেখেছি তুমি দেখেছি। নেড়া নেড়ু একদম, দেখেছো? একদম একদম। তোমার চুল উঠবে কবে? হয়ে গেল? তুমি বলো দল এই বদল দুটো করেছো রোলের কেন? কোনোটাতেই আমি আচ্ছা, স্বাচ্ছন্দ্য এবার নই। আমি একটু বলে নি? তুমি দল বদল কিন্তু করেছো বলতেই কেন? তো দিচ্ছ তুমি না। আগে আচ্ছা, দল বদলটা আচ্ছা, বলো। এ ঠিক প্রিজাইমানের মতন করছো। আরে ঠিকই তো, আমার হিম্মত আছে, আমি করছি। আবার সে ওরকমই তোমার করছো। মতো দল বদল আবার করি। বলে নিচ্ছি, বলে নি? আচ্ছা, কুণাল দা। শুভেন্দু অধিকারী ভাল্লুক তুমি খেলা- চোর বলেছিলে। বলছি। এই সিটে বসে শুভেন্দুকে তুমি চোর দিচ্ছি। বলেছিলে। তাহলে তোমার তুমি তো আজকে বলে নেতা হয়ে গেল। প্রশ্নই তুমি করে তো যাবে। আঙুল তুলছো আমার আরে দিকে। সেটাই তো উত্তরটা বলে আনইন্টারাপ্টেড দিতে হবে। কুণাল দা সময় পেয়েছো। বলছি এবার একটু ভাল্লুক ওকে দাও। খেলা। আর এদিকে নজরুল সাহেব, আপনার চাকরি নজরুল দা পরে আসবো, জীবনে কুণাল এই দা, বই আগে লেখেননি। উত্তর- ও কুণাল দা একটু জল খাও না। 5 সেকেন্ড হ্যাঁ, এর উত্তরটা চল। দিতেই জল খাও। দলটা বদলেছো কেন? ব্লাড প্রেসার বেড়ে যাবে। দলটা বদলেছো কেন? শোনো, এই সব গোপাল ভাঁড় টাইপের স্টাইল অন্য জায়গায় করো। আবার সেই- দলটা বদলেছো কেন? এখানে প্রিজন ম্যানও নেই, সারা না, আরে, আমরা আচ্ছা, পুলিশ আচ্ছা, ওনার আচ্ছা, চেয়েও দুজনের হবে জন্য না। শুধু আমি নয়, কুণাল কুণাল ঘোষ দা। পালিয়ে যাই না, আচ্ছা, হ্যাঁ। যে দলে উত্তর। ছিলাম সেখানে বলি, আছি। বলতে কুণাল দা, দাও। পালিয়ে উত্তরটা গেছে। নিই। হ্যাঁ। বলছি আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাল্লুক খেলা দেখেছো কিনা, তুমি আমি বললে বললাম, বাঁদর খেলা দেখেছো? বলছি দুটোই দেখেছি। ওই- বাঁদর আরে খেলা শোনো, দেখেছো? আরে শোনো না। তুমি দলটা বদলালে কি আবার করে? সেই বলতে- কংগ্রেস না থেকে বলতে তুমি দিলে- আচ্ছা, কিন্তু আমি তো বিজেপি সাংবাদিক বললাম, ভাই, নই। আমি তো শোন, রিং মাস্টার নই, গান্ধীর যার ফলে দল এবার থেকে তুমি এবার গডসের এবার দলে গেলে। সভ্য আবার সেই সমাজের নিয়মে আছে। নৈতিকতা নিয়ে কথা বলছো? আচ্ছা, আচ্ছা, এবার শুনি, নৈতিকতা। এবার আচ্ছা, শুনি, বলি এবার। উত্তরটা গান্ধী শুনি। থেকে আরে গডসে। বলতেই তো কুণাল দা, দিচ্ছে কুণাল দা, না। উত্তরটা শুনি এবার। বললাম ভাল্লুক খেলা বাঁদর খেলা দুটোই দেখেছি। মাদারি থাকে, ভাল্লুকের নাকে একটা এরকম দড়ি- আরে আরে দাঁড়াও না রে এসব ভাই, গোপাল বলতে ভাঁড় দাও। গিরি পরে করো। বলতে দাও। দলটা কেন বদলেছো? আরে আমি তো বসে তোমাকে বলছি না। শুভেন্দুকে তুমি চোর বলেছো, আজকে আমি ডিফেন্ড তো করছো। কুণাল ঘোষ খেলা দেখে বলছি না। তোর আচ্ছা, তোমার মতো আমার ইনফরমেশনটা তুমি আমার আগে দিতেই হবে, আমার সেটা দলটাকে হচ্ছে বদলেছো না। দুজনকেই থামালাম। আমি এক সেকেন্ড, আমি না, আমি তুমি কৌস্তবের আগে কাছেই দলটা কেন যাবো। বদলেছো বলো? যে দেখুন, বন্য সাম্প্রতিকতম বন্যপ্রাণী অ্যাক্টে এই ভাল্লুক খেলা আর বাঁদর খেলা দুটোই বন্ধ হয়ে গেছে। স্টেজের ওপরে এই খেলাটা একটু বন্ধ হোক। কুণাল দা, স্টেজের ওপরে খেলাটা বন্ধ হোক। হ্যাঁ, উত্তরটা দেবো। বললাম এই বললেন না ওই যে ওই বড় কোন পুলিশের কর্তা ফর্তা তাকে কোথায় নিয়ে টিয়ে গেছে, গিয়ে জেরা টেরা করিয়েছে, তো আমি বলছিলাম যে রাটেরা মানে সবাই দেখেছে, লিড আবার- খবর ছিল। আবার বলতে না দিলে তো আরে না, সমস্যা। তুমি যদি হ্যাঁ, বিক্ষিপ্ত ছিলাম, ভাবে ছিলাম, বলো, আমি তো ছিলাম। সেটা আরে- allow করতে পারি না। এটা ওপেন ফোরাম। ভাল্লুক বা বাঁদরের নিজের ওইসব- মতন ওইসব- করে তো ওইসব- খেলা ওইসব দেখানোর ভাল্লুক অধিকার বাঁদর নেই। নয়। যতক্ষণ না বাঁদর মাদারি খেলা, মাদারিকে বাঁদর কি খেলা। করেছো? যে তুমি মাদারিকে দল চোর বদল বলে করেছো অভিহিত কেন? কুণাল দা, করেছো। এবার একটু আনইন্টারাপ্টেড দিতে হবে, সময় দিতে হবে। শুভেন্দু অধিকারী দল বদলু, নৈতিকতার প্রশ্নে ধন্যবাদ। এমএলএশিপ দল থেকে বদলু, পদত্যাগ করে, ধন্যবাদ। মন্ত্রিত্ব থেকে দল পদত্যাগ করে বদলু, এই চার ধন্যবাদ। বিষয়ে এটা- আমার ব্যাস। স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে দল রটিয়ে ত্যাগ শুনতে করার থাকবে। জন্য গডসের আমার দলে স্ট্যান্ড গেছো। বাংলার মানুষ মিনিমাম জানে। তোমার কৌস্তব কোনো- বাগচি আর কুণাল ঘোষ এক নয়। কুণাল দা, এবার দাঁড়িয়ে থামালাম। এবার মুখ্যমন্ত্রীকে arrest এক করুন। মিনিট তো বলার সুযোগ কুণাল পাবে। ঘোষের সাথে আমি নৈতিকতার কথা শুনবো না। শুনুন চুল ওঠে না, কুণাল দা, চুল ওঠে না। আমার মাথায় চুল আরে মাথায় চুল নেই, আমার পাগড়ি পরে বসে আছো তুমি, আর কি করা যাবে? আচ্ছা। মাথায় চুল নেই, ওঠে আমার না। তুমি পাগড়ি পরে বসে মাথায় আছো। চুল ওঠে না। আবার দল বদলু। মাথায় তো চুল এবার নেই, এবার আমার তুমি দেখুন, পাগড়ি আমার পরে বসে আছো কেন? কিন্ডার গার্ডেনের কোনো প্রশিক্ষণ তো নেই। কিন্ডার গার্ডেন স্কুল আমি সামলাতে পারবো না। আমি ম্যাক্সিমাম অনুষ্ঠানটা বন্ধ করে দিতে পারি। যে বদলেহনকারী তার মুখে এত কথা শুনবো না। আপনি আচ্ছা, এবার মুখ্যমন্ত্রীকে স্লোগান arrest করার কথা বলেছেন। স্লোগান থেকে এবার বিষয় আসি, কুণাল দা, বিষয় আসি। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন, এমন নির্লজ্জ দল, সেই দল আপনাকে প্রধান মুখপাত্র করে রাখে, সেই দলের প্রধান নেত্রীকে আপনি মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন। ধান্দাবাজ দল বদলু। আরে আমার এবার দল বদলের প্রশ্ন সভ্য সমাজের নীতি বিরোধিতার জায়গায় বেশ সব হলো, কিন্তু এটাও কোনো আদর্শ নৈতিকতার জায়গা হচ্ছে না। বেশ, থামালাম। আমি আলাদা করে কৌস্তবের কাছে আসবো। আগে প্রথম নজরুল দা। বক্তা থেকে শুরু করে অন্তত 4 জন বক্তা এবং সঞ্চালক মহাশয় একটা পয়েন্টের কথা তুলেছেন। ব্রিগেডিয়ার সাহেব, সমীর বাবু, কুণাল বাবু তো অভিষেক ব্যানার্জির রেফারেন্স দিয়ে বলেছেন, যদি যারা মিথ্যে মামলা করবেন, যদি যার বিরুদ্ধে মামলা তিনি নির্দোষ হন, তাহলে তাদের যদি সাজার ব্যবস্থা থাকে, তাহলে এই বিলের তারা বিরোধিতা করবেন না। আমি অনুরোধ করব, পুরানো আইপিসি 211 নম্বর ধারা আর নতুন যে বিএনএস তার 248 নম্বর ধারাটা দেখবেন। মিথ্যে মামলা যদি
কারো বিরুদ্ধে করা হয়, তাহলে তিনি যদি সেটা কোর্টে প্রমাণ করতে পারেন, তো 248 নম্বর ধারায় 10 বছর পর্যন্ত সাজার ব্যবস্থা আছে। এটা করতে হবে না, বিএনএসি আছে। এবং আমি বলছি, আমার যেখানে সোসাইটি আছে, শাসক দলের একজন কাউন্সিলর মানে আমাদের টাকা দিয়ে বায়না করা জমি নিজের নামে কিনে নিয়ে আমাদের নামে এরকম একটা মিথ্যে মামলা করেছিলেন। তো কোর্টে আমি ঠিক এই ধারায় মামলা করে না না, এই উত্তরটা দিন যেটা আমি প্রশ্ন করে গেছি। সারদার ওপরে যে বইটা লিখেছেন তাতে হেমন্ত বিশ্ব শর্মার নামটা আছে কি? এই উত্তরটা দিন না আপনি। আপনি তো পড়াই করে ওখানে বললেন আপনি সারদার ওপরে বই লিখেছেন, সমীর বাবু, তাহলে সেখানে হেমন্ত বিশ্ব শর্মার নামটি কি আছে? এই প্রশ্নের উত্তরটা শেষ করতে দিন। আপনি যখন অত আগ্রহী, আমি নিশ্চয়ই উত্তর দেব। না না, এখনই দিন না। আরে তো আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করবো না? আপনি তো নিজের মতো করে বলে যাচ্ছেন। বলবো, আপনি আমার মতো করে বলছেন। আরে আপনার তো যত রাগ, আপনাকে কেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ করেনি, সেই জন্য তো আপনি মমতা ব্যানার্জি না এই সমীর বাবুর ঘণ্টাখানেক সঙ্গে সুমনে উনি প্রকাশ্যে বলেছিলেন, আমি ছিলাম সে অনুষ্ঠানে, উনি বলেছিলেন উত্তেজিতভাবে যে আমার থেকে অযোগ্য প্রার্থীকে আমাকে সুপারসিড করে তাকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ করেছে বন্দ্যোপাধ্যায়। আপনি বলেছিলেন, আমি যদি সত্য ঘটনা বলবো এই জন্য রাগ, ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েছে সেই জন্যে। সমীর বাবু, সেই জন্য আপনার সময় আপনি প্রকাশ্যে বলেছেন সবাই সিনিয়র, একদম একদম পয়েন্ট টেকেন। উনি উত্তর দিচ্ছেন। লোক হলে ভদ্রতাটা ভুলে যেতে হয়। ভদ্রতা কোথায়? আমি তো আপনার বক্তব্য রিপিট করছি সুমন বাবুকে সাক্ষী রেখে। এবার একদম ঠিক সমীরদা, কিন্তু এবার রিপিটটা বন্ধ না করলে আর লাইভ টেলিকাস্টটা হবে না। তো সেই মামলাটা এখন যারা মামলা করেছিলেন তাদের বিরুদ্ধে চলছে, এবং আমি যদি মরে না যাই তাহলে তার সাজা আমি করাবো। 1 নম্বর, সমীর বাবু বলছে, সমীর বাবু পড়াশোনা জানালো, আমার বইয়ের নামটা সারদায় মমতার অপরাধ। আমি কি সারদায়? আপনি যেটা মাইকে বললেন আমি তার প্রত্যুত্তরে বলছি। অন্য লোকের অপরাধ নিয়ে বই লিখেছেন আমি জানতামই না, আমি জানতামই না। আপনি রবীন্দ্রনাথ নন যে আপনার সব বই আমি পড়ি। আরে আপনি রবীন্দ্রনাথ, আমি তো বইয়ের নামটা বলেছি। আমি বলছি কৌস্তব, আপনি যদি না শুনে চিৎকার চেঁচামেচি করেন সেটা আপনার দোষ। বেশ 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 বেশ, হ্যাঁ তোমার উত্তর। আরে আমি যখন তখনই বইটার নামও বলেছিলাম, ঠিক। আমি এবারে একটুখানি বলি। কানের যদি দোষ হয় সেটা হচ্ছে না 2016 সালের নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসে একটার পর একটা নেতা শুধু পতাকা ধরেছে আর উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারছি বলে ঝাঁপ মেরেছে। মানস ভূঁইয়া যে কথাটা তুমি বলছিলে, কৃষ্ণপ্রসাদ জানা হত্যা মামলাতে ইনকোয়েস্ট থেকে লোকটার নাম আছে, এফআইআর নেমড অ্যাকিউজড, ইনকোয়েস্টে নাম আছে, হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল প্রেফার করলো ডিভিশন বেঞ্চ। নাদিরা পাথেরিয়ার ডিভিশন বেঞ্চ স্পেসিফিক অবজারভেশন, হ্যাভিং ফাউন্ড প্রাইমা ফেসাই মেটেরিয়ালস অন রেকর্ড, উই আর নট ইনক্লাইন্ড টু গ্রান্ট অ্যান্টিসিপেটরি বেল টু দি পিটিশনার, দ্যাট ইজ মানস ভূঁইয়া। সেই মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং কোন এক অদ্ভুত জাদুমন্তরে সমস্ত কিছু থেকে একটা এফআইআর নেমড অ্যাকিউজড, ইনকোয়েস্টে যার নাম আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও একটু দাঁড়ান না, সেই মানস ভূঁইয়া একদম দুধে ধোয়া হয়ে গেল। রাজীব ব্যানার্জি নাকি বন জঙ্গল ঝেড়ে একদম ফাঁক করে দিয়েছে যখন রাজীব ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সেই রাজীব ব্যানার্জি আবার যখন তৃণমূলে গেলেন কি ভদ্রলোক হয়ে গেলেন। এখন কুণাল বাবু দল বদলু করে চিৎকার করছে, যাকে চোর বলেছিলেন তাকে গিয়ে বলুন না দল বদলু। আমি দল বদলেছি বাংলার মানুষের স্বার্থে, আমি দল বদলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করব বলে যা বলেছি প্রতিজ্ঞা করে এখনো করছি। চুল উঠবে না, আরে মাথায় চুল নেই, আমার পাগড়ি পরে ঘুরছো তুমি। বাংলার মানুষের স্বার্থে তুমি পাগড়ি পরেছো, চুল উঠবে না, ভালো লাগছে তুমি আমাকে অনুকরণ করছো, কিন্তু আমাকে অনুকরণ করে তোমার যদি সিমিত হয় ভালো, কিন্তু মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাড়ছে। বিশ্বাস করুন, চুল গজানো তেলের বিজ্ঞাপন হতে পারে, কিন্তু সেটা এডিটোরিয়াল আলোচনার একেবারে বিষয় হতে পারে না। আমি একদম আচ্ছা, একটা বিষয় ছিল, সেটা তুমি ওই লেফট জমানোর জন্য। তো আমার একটা খুব সবিনয় নিবেদন আছে, যেটা ঠিক তুমি যেগুলো বলেছো আমি তো না একটাই বলেছি, একটাই 50টা কমিশনে কেউ পাঁচিল থেকে ঝাঁপায়নি বা টেলিফোন ছুঁড়ে জলে। সমস্যা হচ্ছে বাচ্চা
অন্য বিষয় বললে পরবর্তীকালে- নেতারা না, নিশ্চয়ই বা- উত্তর দেবে। না, আচ্ছা আমি বুঝতে পেরেছি এবং তুমি খুব ভালোভাবে বলেছো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা যুগ লেফট একটা অ্যাডভান্টেজ পেয়েছে যখন কম্পিউটারে এন্ট্রি ছিল না, এতগুলো টিভি চ্যানেল ছিল না, ফেসবুক ছিল। তুমি একটা জিনিস, এই যে মরিচঝাঁপির গণহত্যা পরবর্তী, আচ্ছা তুমি আরো একটু কাছাকাছি আসো। এটা নিয়ে কুণালদার খুব আফসোস আছে, তাহলে ওই যে প্রিজন চ্যাপ্টার ওইটা আমি প্রিজন উত্তর দেবো, চ্যাপ্টার আমি ওটা উত্তর দেবো, থাকতো ওটা না। তো heavy ব্যাপার। ওটা থাকতো আমি না। উত্তর দেবো। ওই অ্যাডভান্টেজটা তারপরে ওই এখানে অ্যাডভান্টেজটা বসে থাকি, দল বদলাই না রে, দল আমি উত্তর বদল। হয় কুণাল ওই দল দারুণ বদল, তারপর কি দল সুন্দর বদলাই। প্রিজন আমি উত্তর দিচ্ছি। চাপালো, আর তারপর দুটো- কলকাতা পুলিশের আচ্ছা, ধান্দা বাজা বেশ, বেশ, ওইটা দুটো- ভিডিও বন্দি থাকতো না। দুজনকেই থামাও। প্রস্তাব, আমি উত্তর দেবো। দুটো ideological- আমি উত্তর দেবো। একটা আইডিওলজিক্যাল ব্যাটল হচ্ছে, এখান থেকে এক আইডিওলজি থেকে অন্য আইডিওলজিতে বাদল নাচ দেখানো, দল বন্ধু তৃণমূলের যেন কথা না ideology বলে। কি, কুণালদা? হ্যাঁ, তোমায় বলো, যেটা বলো। কথা বলছি সেটা সোনার হচ্ছে বাপের বাড়ির যে থেকেও ওইটা খারাপ। ছিল যে না না দেখো তোমায় তো বলিনি ভাই, বলছি, তৃণমূলের বলো, বলো। ideology টা কি? এই যে জায়গাটা, যে ধরো এই যে সিপিএম, ধরো বউবাজার ব্লাস্ট হলো, রশিদ খান কোথায়? লালবাজারের পাশে, রাইটার্সের পাশে, পরিষ্কার নাম এসে গেল, এরা এরা এই নেতা, একজনকে অ্যারেস্টই করলো না। তারপরের ধাপ তুমি ধরো তার আগে বিজন সেতু হয়েছে, 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনী। তখন যদি এবিপি আনন্দর স্টুডিওটা থাকতো, ও তো অফিসে বসে ওইখানে গড়িয়াহাট ওখানে লাইভ করতো। আমি নাম উত্তর দিই। নাম এলো, হ্যাঁ। একজন প্রথমশালীর ব্যক্তিকে সেই এফআইআরে আনা হলো না বা তারা সরে গেল। হ্যাঁ। এর আগে সাঁইবাড়িতে নাম বদলেছে। ফলে এই যে ঘটনাগুলো নজরুল সাহেব বলতে পারবেন। আমি তোর উত্তরটা দিইনি, উত্তরটা দিইনি আমি। উত্তরটা দিইনি। হ্যাঁ, একদম একদম একদম। উত্তরটা দিইনি। বাচ্চা, বাচ্চা, উত্তরটা দিইনি। বাচ্চা, বাচ্চা। তুমি আর যে উত্তরটা বলছো, দিইনি, উত্তরটা তার দিইনি। আগে যেগুলো হ্যাঁ। সরিয়ে ফেলেছে, আমি উত্তরটা তুমি দিইনি। কি করে হবে আমি সেটা? আমার উত্তরটা দিইনি আমি। আমি উত্তরটা দিইনি। খুন হয়, হ্যাঁ। একজন গ্রেপ্তার হয়েছিল, তার নাম ইদ্রিস আলী। আচ্ছা, আমি উত্তরটা দিইনি। তাকে লালবাজার লকআপে পিটিয়ে খুন করেছে। আচ্ছা, আমি উত্তরটা সব দিইনি। আমি আপনার বুঝলাম। পুলিশ। আমি একদম। উত্তর দিই, কিন্তু আমার আমার পুলিশ, একটাই আপনার কথা পুলিশ। আছে, সেটা হচ্ছে হ্যাঁ, এবার সত্যি তো, আমি উত্তরটা তখন- দিইনি। হ্যাঁ, তখন হ্যাঁ। প্রযুক্তির এই সহায়তা ছিল না, এত নিউজ চ্যানেল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, সব বুঝলাম। কিন্তু যেটা বুঝলাম না সেটা হচ্ছে সেই ভয়ঙ্কর আনন্দমার্গী হত্যা নিয়ে একটা কমিশন বসেছিল আমার আপনার করের টাকায়। সেই কমিশন রিপোর্টের পরও তো কিচ্ছু পাওয়া গেল না। সেই রিপোর্ট কোথায় আমরা কেউ জানলাম না। সেটা তো আমার আপনার পাবলিকের করের টাকায় হয়েছিল, কোনো শাস্তি হয়নি তারপরেও। হ্যাঁ, আচ্ছা, সাঁইবাড়ি নিয়ে দিনও গেছে। বলি কোনটা, আচ্ছা। সব তথ্যগুলো আমি এক সেকেন্ড বলি লোপাট কোনটা, হয়েছে, ফাইল লোপাট হয়েছে। এক সেকেন্ড। সাঁইবাড়ি নিয়েও কমিশন হয়েছে এই সরকারের আমলে, তার রিপোর্ট এখনো বেরোয়নি। আরে কতদিন বলি, আগে? আমি বলি শেষ সেই করি। লোকটাকে নাম আমি শেষ বাড়িয়ে করি। তুমি মিনিস্ট্রিতে আমার শেষ রেখেছো। করতে দিন। আমার মন্ত্রী ছিল। আচ্ছা, আমার শেষ করতে দিন। বেশ, আমার শেষ সাঁইবাড়ির করতে তিনি দিন। মন্ত্রী ছিল। আমার শেষ করতে না দিলে বুঝবো আপনি উত্তর বলতে। বাচ্চাদা, আমার শেষ তুমি করতে দিন। সাঁইবাড়ি অত দূর আচ্ছা, যাচ্ছ, শেষ করতে দিন ওরা আমাকে। কি বিচার পাবে? কুণাল আমাকে বলতে গোস্বামী দিন, সরকারের কাছে আমাকে বিচার বলতে পেল না, দিন। সাঁইবাড়ি আমি বিচার একটা কথা বলবো। আমরা গোটা ভারতবর্ষে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, প্রচুর রাজনৈতিক লড়াই দেখেছি। রাজনীতি হরিনাম সংকীর্তনের দল নয়, মারামারি আছে, খুনি আছে, যারা রাজনীতি করেন সেটা মেনে নিয়ে রাজনীতি করেন। কিন্তু এটা আমরা দেখিনি যে পঞ্চায়েতটা দখল করতে হবে, তার কারণ আবাস যোজনার পুরো টাকাটা আমার ঘরে আসবে। এটা আমরা দেখিনি যে বিধানসভায় জিততে হবে কারণ বালির টাকাটা আমার ঘরে আসবে। কুণালদার মতো নামী সাংবাদিক ছিলেন, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা কোনোদিন পশ্চিমবঙ্গে সেই সময় শাসক দল সম্পর্কে, যারা পঞ্চায়েত দখল করছে বালি চুরির জন্য, গরু চুরির জন্য, কয়লা চুরির জন্য, এই অভিযোগ করেনি। একাধিকবার অভিযোগ রাজনৈতিক উঠেছে, লড়াই ছিল, একাধিক খুনি নথি ছিল, আছে, মারামারি ছিল, একাধিকবার আগামী বাচ্চা, দিনেও অভিযোগ থাকবে। আছে, আমি জাস্টিফাই লেখা করছি আছে, না, প্রেস কনফারেন্স আমি আছে। জাস্টিফাই এটা করছি কি? না, আমি জাস্টিফাই করছি না। কিন্তু পার্থক্য এটাই যে সেই সমস্ত বামপন্থী নেতারা তাদের শিক্ষাগত যোগ্যতায় তারা যে জীবন কাটাতে পারতেন, দুলাল আর আজকে ব্যানার্জি যারা- জোড়া আজকে যারা- খুন। আজকে যারা গাড়ি ঘোড়া চড়ছে, জোড়া খুন, আমি- দমদমে দুলাল আমি- ব্যানার্জি জোড়া আমি খুন। তো আপনাকে প্রথমেই বললাম যে বালি এবং কয়লা চুরির জন্য বামপন্থীরা ভোট লড়াই করেনি। রাজনৈতিক লড়াই ছিল, আরে আছে, বিনয় থাকবে। কুমার বলেছেন কত সালে? ছিল, আমি বলছি ছিল। 1989। আমি আপনার সঙ্গে বিনয় সহমত। কুমার বলেছেন। আমি বলছি ছিল, আচ্ছা, বিনয় কুমার আমি বলছি বলে গেছেন। ছিল, আছে, থাকবে। আমি বলছি সেই লড়াইটা বিনয় ব্যক্তিগত চৌধুরীর পকেট কথা ভরার জন্য নয়, বালি কয়লা বিনয় আবাস চৌধুরীর যোজনার কথা টাকা বলছি। রোজগারের এই জন্য বিনয় নয়। চৌধুরী। বালি কয়লা বিনয় চৌধুরী এটাই বলেছিলেন। আজকে আচ্ছা, বেশ, এবার আমাদের দেখুন, আজকের সঙ্গে পার্থক্য বেশ, হচ্ছে, আমি সবাইকে এই জন্য থামালাম যে হ্যাঁ, পার্থক্য হচ্ছে নৃপেন চক্রবর্তী, তখন আমি সেই সাক্ষাৎকার নেওয়া এসএসকেএমে, উনি পরিষ্কার বলেছিলেন সিপিএমটা দুর্নীতিতে পচা গলা হয়ে গেছে।
আমার সেই সাক্ষাৎকারের উপর পলিট ব্যুরো ওকে এক্সপেল করে, লেখা ছিল। তার মানে আপনার কাছে সেই সময় প্রচুর ডকুমেন্ট আছে যেগুলো আর আপনি উনি বলছেন আপনাদের আছে, পলিট তার ব্যুরো মানে- মেম্বার বলেছেন। আমি বলছি আর আমাদের পলিট ব্যুরো মেম্বার নয় কুণাল দা। আরে আমি তিনি আবারও বলছি, সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু আমি আপনাকে ছেপেছি। বলছি, কিন্তু আমি আপনাকে বলছি যে এটা আপনাকে মানতে হবে যে বামপন্থী নেতারা রাজনীতি, সে জ্যোতিবাবু বলুন, যার কথা বলুন, তাদের শিক্ষকতার যোগ্যতা তারা যে জীবন কাটাতে পারতো সেই জীবন ত্যাগ করে তারা রাজনীতি করেছে। আর আজকে যে রাজনীতি বাচ্চা দা, আসছে একটা আপনাদের কথা। দলে এটা সকলকে আপনাদের খারাপ দলে- বলাটা ঠিক দেখুন, হবে না। 5 সেকেন্ড, সেকেন্ড, শোনো না, আমি- 5 সেকেন্ড। পাঁচ সেকেন্ডই, তার কারণ রাজনীতির জগৎ থেকে আসেননি বলে বলার সুযোগ পাবে না, এটা তো হতে পারে না। ঠিক না। আমি বললাম, বাকি দুজনের আমি কাছে যাবো, একটা হ্যাঁ। জাস্ট কথা বলছি, একটা কথা বলছি। কুণালদা খুব পাওয়ারফুল, কুণালদার কথায় পলিট ব্যুরো এক্সপেল করে দিল, কিন্তু কুণালদার অবস্থা দেখো, আজকে যেই দলে আছে স্বয়ং মুখ্যমন্ত্রী তার কথা শুনে, কি দুর্ভাগ্য। আচ্ছা, উনি কবিতা লিখছে মোনালিসা আজকাল। দি এবং ব্রিগেডিয়ার দাস দুজনের কাছে যাব। রাজনীতি থেকে আসেননি বলে বলার সুযোগ পাবেন না, এটা তো হতে পারে না। দেখুন, আজকে যেটা হচ্ছে আর কি, যে আমরা আলটিমেটলি একটা তৃণমূল আর বিজেপির লড়াই শুরু হয়ে যায়, এবং আমি আপনাদের অ্যাসিওর করছি কিন্তু আপনাদের এই বক্তব্যের জন্য মানুষ ভোট দেয় না। মানুষের ভোটের কারণ অনেক সময়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে অনেক সময় বেটার কেউ অপশান থাকে না। আমরা মানে সব থেকে কম খারাপ অপশানকে পছন্দ করে ইলেকশনে আনি। এবার আজকের যেটা ডিবেট ছিল সেটার কোনো রকম আমরা কিন্তু টেক অ্যাওয়ে পেলাম না। এত ভালো ভালো আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, যে তাহলে কি করা উচিত। আপনারা যদি বলেন যে হ্যাঁ, একজন যদি চুরি করে ধরা পড়ে জেল থেকে চালায় সরকার, চালাক না, আমাদেরও অসুবিধা নেই, বলে দিন যে হ্যাঁ এটাই আপনারা সাপোর্ট করেন। আবার যদি বলেন যে না এটা না, কারণ দেখুন যারা ভোটে জিতে কেন্দ্রীয় সরকারে এসছে তারা তো বিল পাস করাবেই, তারা বিল পাঠাবে তাদের আইডিওলজির উপর বেস করে, এবং যারা বিরোধী করবার তাদের ধর্ম এবং উচিত যে তারা বিরোধিতা করবে সেটার। এবং সেই জায়গাটাতে আমাদের টেকঅ্যাওয়েটা কি, আমরা কি করব সাধারণ মানুষ, কারণ আমরা আমাদের উত্তরটা আমি দেবো। 1 মিনিট বলতে দিন। দেখুন, আমি সাধারণত আমি অযাচিতভাবে কথা বলি না, বাট আমি কোনো প্রশ্ন রাখছি না, আমি বলছি যে সলিউশনটা কি। যে অফকোর্স আপনি বক্তব্য রাখছেন, আরও রাখবেন, হ্যাঁ, কিন্তু যে আমাদের কাছে সলিউশনটা কি। কারণ এই পার্সোনাল অ্যাটাকগুলো যেটা ওনারা আপনাদের করছেন, আপনারা ওনাদের করছেন, এইগুলো ডিসটেস্টফুল, এগুলো না করলেই ভালো হয়। আমি সত্যি কথা বলছি যে ওনাকেও কনস্ট্যান্ট ওই একটা কথা নিয়ে বলে যাওয়া আর আপনাদেরও অন্য আরেকটা কথা নিয়ে বলে যাওয়া, এগুলোর বাইরে এসে যে সলিউশন কি, যেমন বাদশা যেটা বললেন বা মোনালিসা যেটা বললেন, যে আমরা কিছু তো একটা টেক অ্যাওয়ে থাকা উচিত আমাদের। আমরা সার্ভিস চাই, আমরা এখানে আপনাদের ঝগড়া বা আপনারা কে কাকে গালি দিতে পারেন কত ভালো করে, ওটার জন্য না, ওটাতে হয়তো একটা আনন্দ হয় আপনাদের সাময়িক একটা, কারণ আমার খারাপ লাগে যে সাধারণ মানুষ সার্ভিস চায়, তারা বাস সার্ভিস চায়, মেট্রো সার্ভিস চায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও চায় এবং স্টেট গভর্নমেন্ট থেকেও চায়, তারা শান্তিতে থাকতে চায়, তারা ল অ্যান্ড অর্ডার চায়, এবং তারা বিভীষিকা দেখতে চায় না। এবং আপনারা নিতে পারেন, আপনারা রাজনীতিতে আছেন, সাধারণ মানুষ ওরকমভাবে নিতে পারে না। হ্যাঁ, এবার কি হয়, আমরা আপনাদের থেকে আরও অনেক বেশি কিছু আশা করি, এবং আপনি হয়তো দেখেছেন, আপনার সাথে আমি অনেক বছর প্রোগ্রাম করছি, 8 বছর হয়ে গেল বোধহয় আমার সাথে, যে আমি কিন্তু দল মত নির্বিশেষে কথা বলি। আজকে আপনাদের পার্টির অনেক কথা আমি বলেছি। আমি শুধু একটা কথা বলি, অনুষ্ঠানটার নাম যুক্তিতত্ত্ব। হ্যাঁ, অফ কোর্স, বাট তর্ক করুন, আর্গুমেন্ট এন্ড কাউন্টার আর্গুমেন্ট। ওনার প্রশ্ন হচ্ছে তর্কের কন্টেন্ট, আর্গুমেন্ট এন্ড কাউন্টার আর্গুমেন্ট। দেবাশিস বাবু, এখানে একটাই বক্তব্য, আর্গুমেন্ট হবে, যাতে শুনে নিন, যাতে কোনো সরকারি সংস্থা তারা যাতে ক্ষমতার সুযোগ নিয়ে আপনাকে, এই যেমন ধরুন মানি লন্ডারিং, আমি আমার বক্তব্য রাখার সময় বলেছিলাম, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, আমি তো নিজে এগুলো শুনুন, 6 মাসের আগে আপনি বেল পাবেন না, পরে দেখা গেল যে আপনি কোনোটাতের সঙ্গেই জড়িত নন। আমি নিজে তো সেই কথাটা বলেছি, এ ঘটনা তো অহরহ ঘটছে। স্যার, আমার একটা বিষয় বলার আছে, সেটা হলো এই যে বললেন না যে যুক্তি তর্ক অনুষ্ঠান, একেবারেই যুক্তিও থাকবে তর্কও থাকবে, কিন্তু আপনারা যে ধরনের তর্ক করেন, আপনারা কখনো ভেবেছেন যে উভয় দলের ক্ষেত্রেই বলছি, যে বাইরে যারা দেখছেন আপনাদেরকে তারা কিন্তু জানেন না যে এখানকার অনুষ্ঠানটা শেষ হলে আপনারা পরস্পর গলাগলি করবেন, পরস্পর হাত মেলাবেন, কিন্তু তারা কিন্তু বাড়িতে ফিরবেন কেউ না কেউ কাউকে খুন করে অথবা আঘাত করে অথবা তার পারিবারিক যাতে সর্বনাশ হয় সেগুলো দেখে। আপনাদের কাছ থেকে
আরেকটু সদর্থক বার্তা বোধহয় মানুষরা, মানে আমরা যারা আপনাদেরকে দেখে কিছু কিছু শিখবো বলে মনে করি, তাদের আপনাদের দেওয়ার প্রয়োজনীয়তা আছে। একটু ভাববেন প্লিজ। সুমনদা শেষ করতে চাই। আপনি বলবেন, আপনি রিপ্লাই দেবেন। কুণালদা আপনার জন্যই থাকবে, আপনি রিপ্লাই দেবেন। কুণালদা প্রথমে দুটো কথা, দিদি কথাগুলো বললেন ফ্যাক্ট। রাজনীতি কিসের? নীতির জন্য তো। লড়াই হোক না, আদর্শের লড়াই হোক, আমার মতবাদের সাথে অন্য দলের মতবাদের লড়াই হোক, একজনের পিছনে আরেকজন বন্দুক নিয়ে চাকু নিয়ে ছোড়ার লড়াইটা বন্ধ হোক, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, এই এতগুলো কথা বারবার আসলো এজেন্সি এজেন্সি এজেন্সি। আচ্ছা সুমনদা, তুমি জানো যে পশ্চিমবঙ্গের বুকে জেনারেল কনসেন্ট বহুদিন আগে তৃণমূল কংগ্রেস উইথড্র করে নিয়েছিল। সিবিআই চাইলেও কোনো তদন্ত পশ্চিমবঙ্গে করতে পারে না, একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে কোর্টের অর্ডার। তো কোর্টে গেলেই তো অর্ডার হয়ে যায় না, প্রাইমা ফেসি প্রুভ করতে হয়, গোলমাল আছে। তো এই প্রাইমা ফেসি প্রুভ করার জায়গাটা তৃণমূল কংগ্রেস কেন দেয়? আমরা বলেছিলাম চাকরি চুরি করতে, আমরা বলেছিলাম মানে ধর্ষণের কাণ্ডগুলো একের পর এক ঘটাতে, আমরা বলেছিলাম রেশন চুরি করতে, আমরা বলিনি তো। আর কুণালদার কথায় বারবার দল বদলু ব্যাপারটা আসলো। তাই হোক, দল বদলু আয়ারাম গায়ারামের টাইম থেকে ভারতবর্ষে দল বদলু ব্যাপারটা আছে, নাথিং নিউ। অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না, অনেস্ট বলছি। তার কারণ আছে, যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে, আমি একদম লোয়ার লেভেলে বলি, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত অ্যাক্টে 213A আছে। পঞ্চায়েত মেম্বার পাল্টে গেলে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি ব্যবস্থা হয়তো খুব একটা দেখিনি। দল বদলু নিয়ে মনে পড়ছে কুণালদা যখন বলছে কংগ্রেসের গর্ভে জন্ম নিয়ে বিজেপির সাথে কৈশোর কাটিয়ে এবং তারপর আবার কংগ্রেসের ঘরে মানে জোয়ান হয়ে যুবক হয়ে যে দল চলছে, তারা দল বদলু নিয়ে কথা বলে। দাদা আমি ওনার বিষয়ে আসবো, ম্যাডামের বিষয়ে আসবো। হঠাৎ তোমার শেষ বাক্যটা বলে দিই, গতকালকে আনন্দবাজার পত্রিকা কংগ্রেসের সঙ্গে ফের দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল, এটা তোমার কথার উত্তরে বললাম। সেটা হচ্ছে সিপিএম দলটাও একটা দল, কোনো ব্যক্তি জ্যোতি বসু দল বদল করেননি, একটা দল গঠন হয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেস একটা দল গঠন হয়েছে, কোনো ব্যক্তির দল বদল ছিল না। আচ্ছা, দুই, যেটা আমি একটা অন্য বিষয় বলি, সামাজিক বিষয়। ম্যাডাম, আপনার বক্তব্যের সঙ্গে আমরা কার্যত সবাই একমত, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। খুব সত্যি কথা বলছি, আজকে তরুণ ওখানে রয়েছে বিজেপির, কৌস্তব রয়েছে বিজেপির, সমীর চক্রবর্তী, বাদশা একটি মতামত আছেন, আমরা একটা আছি। আমরা যেহেতু বাংলার রাজনীতিতে একটা ঘরানায় পড়ে গেছি, আমরা প্রচারে থাকি, আমরা সমালোচিত প্রচারিত, আমাদের একটা বাড়তি হয়ে যায়। আবার দর্শকদের বা পাঠকদের বা সাধারণ মানুষের একটা দায়িত্ব আছে। আজকে যদি এখানে দাঁড়িয়েই আমি প্রচুর তথ্য পরিসংখ্যান দিয়ে বক্তৃতা দিতাম, বা কৌস্তব বাগজি একটা অসাধারণ কোর্টের রায়কে তুলে দীর্ঘ এক্সপ্লেন করতো, আপনারা চান আমার সঙ্গে কৌস্তবের লড়াই? এটা সাধারণ দর্শকেরও একদম দুই না, এটা হচ্ছে বিধানসভা লোকসভা তো একই রকম প্রযোজ্য। যারা ভালো বক্তৃতা করে সেগুলো জায়গা পায় না, যে ঝগড়া করলো, যে কাগজ ছিঁড়লো, তার ছবি ছাপা। আমি কুণালদার এইটা একটা অন্য অংশ থেকে দেখবো, সেটা হচ্ছে হ্যাঁ, একটা জায়গায় কুণালদার সঙ্গে আমি একমত যে আলটিমেটলি এটা মানুষই দায়ী। কেন বলছি? ধরুন এই অনুষ্ঠানটা সত্যিটা আজকে ফেস করার সময় এসেছে। এই অনুষ্ঠানটার পরে এই কৌস্তব বাগচি এবং এই কুণাল ঘোষ একটা সামান্য দুজনে দুটো চা খেয়ে একটা ছবি উঠলো। বিশ্বাস করবেন, আজকে আমরা রাজনীতিকে এই জায়গায় নিয়ে গেছি যে সেটা ট্রোলড হবে দু দলের সমর্থকেরাই, যে তুমি ওই লোকটার সঙ্গে, লোকটা ভালো শব্দ বললাম, আরও খারাপ শব্দ বলা যায়, যে ওই মানুষটার সঙ্গে তুমি একসঙ্গে চা খেলে, তাহলে এই যে আমার 160 জন কর্মী মারা গেল, তাদের রক্তের জবাব কে দেবে? রাজনীতিকে, এবং এর জন্য সাধারণ মানুষ, রাজনীতিবিদরাও সমান দায়ী। তার কারণ এই যে মুখ দেখা বন্ধ করার রাজনীতি, এই সৌজন্যকে সরিয়ে দেওয়ার রাজনীতি, আমি পরিষ্কার বলছি, বামপন্থী নেতা, বিজেপি নেতা, তৃণমূল নেতা, কংগ্রেস নেতা, তারা একসঙ্গে তাদের ব্যক্তিগত সৌজন্যের লক্ষটা উদাহরণ আমি দিতে পারি, কিন্তু পাবলিকলি গত ধরুন 3-4 বছর তারা দ্বিধাগ্রস্ত থাকেন। আনফর্চুনেটলি কেন জানেন? যে সমর্থকেরা ভালো চোখে নেবেন না। ঠিক এইখানে হচ্ছে সাধারণ মানুষ, আমাদের সবার সমর্থকদেরও দায়িত্ব আছে যে রাজনীতিটাকে আমরা মারপিট, হিংসা, রক্তারক্তির জায়গা যেন না নিয়ে যেতে চাই। তাহলে সব থেকে বেশি ক্ষতি হয় কিন্তু সাধারণ মানুষের। একজন রাজনীতির নেতা 2 সপ্তাহ আগে বলেছেন যে আলটিমেটলি নেতাদের কিছু হয় না, নিচুতলার কর্মীরা মার খায়। এক্স্যাক্টলি তাই।
নেতাদের বিরুদ্ধে হয়তো মামলা টামলা হয়, কিন্তু আলটিমেটলি রক্ত ঝরে সাধারণ মানুষের। আমি বলছি এই ভাবনাটার পরে আমি কোনো আর তর্ক চাইছি না, এটা নিয়েই আমি আজকে শেষ করব। যেটা বললো না 6 মাসের আগে বেল হয় না, হ্যাঁ, এই নিদর্শন পশ্চিমবঙ্গেই আছে। সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিমরা গ্রেপ্তার হওয়ার 12 দিনের মাথায় জামিন পেয়েছে। তাই 6 মাস আমি আর এটা বাড়াবো না। তার কারণ হচ্ছে আমার একটা দুর্ধর্ষ ঘটনা মনে পড়েছে, সেটা হচ্ছে জ্যোতিবাবু যখন মারা গেলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় এখনো ইউটিউবে আছে, এই আমাদের চ্যানেলেই আমার সঙ্গে একটি সাক্ষাৎকারে বসেছিলেন যে কি রান্না হচ্ছে, জ্যোতি বসুর আর্থিক ক্ষমতা কোথায় গেছে যে রোজ মাছ করা যাচ্ছে না, এইটা অবধি তার স্ত্রী খোলা মনে তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন মুখ্যমন্ত্রী, শেয়ার করতে পারছেন। আমি বলছি এই জায়গা থেকে নিঃসন্দেহে অনেক জিনিসে তো আমরা নিচে নেমেছি, এই জায়গাটা থেকে নিচে নেমেছি, এটা মানার সময় এসেছে। আমার মনে পড়ছিল সুনীল গাঙ্গুলি লিখেছিলেন যে ব্রিজের অনেক নিচে জল আর সেইখানে ঝুঁকছে মানুষ। আমি বলছি এটা রাজনীতিবিদ, আমরা সবাই সাধারণ মানুষ, আমরা বড্ড ঝুঁকে পড়ছি রাজনীতির এই পাকে চক্রে। দিনের শেষে সবই কিন্তু যার জন্য জলে যাচ্ছে। এই অনন্তকাল ধরে তদন্ত চলছে, যে নিয়ে এই অনুষ্ঠান ছিল, জলে যাচ্ছে। বছরের পর বছর অভয়ার মতো সুবিচার পাওয়ার অপেক্ষাটা জলে যাচ্ছে। এমনকি বিধায়কের আস্ত মোবাইল ফোন, সেটাও জলেই যাচ্ছে। এত দশক পার করে সিবিআই সারদার 6টা মামলার একটাতে তো ফাইনাল চার্জশিট দিতে পারেনি। নারদের কথা এখন কেউ তোলেই না। শিক্ষা দুর্নীতিতে চাল কাঁকড় আলাদা করা যায়নি, আর আলাদা হয়নি বলে ওই অসহায় যোগ্যদের জীবনে চূড়ান্ত অনিশ্চয়তা, আবার তাদের পরীক্ষায় বসতে হবে। কিন্তু প্রশ্ন তো আমাদের তুলতেই হবে। আর সব জলে গেলেও এই অভ্যেসটা যেন জলে না যায়। তার কারণ তাহলে গণতন্ত্র জলে চলে যাবে। এই প্রশ্ন তোলার প্রতিশ্রুতি দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।